সত্যিটা জানার জন্য। আমি কি করে বলবো এখন? এখনও যে আমার মন প্রাণ জুড়ে কথার বিচরণ, কথা যে আমার প্রতিটা নিঃশ্বাসের প্রশ্বাস, কথার ছবি যে এখনো প্রতি রাতে নিয়ে বুকে নিয়ে যে ঘুমাই, কিভাবে ভুলবো কথাকে? কথা যে আমার প্রথম ও শেষ ভালোবাসা। কি হলো, চুপ করে আছো কেন? আমি জানি তুমি আমায় ভালোবাসো। কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিয়েছো? প্লিজ একবার বুকে টেনে নাও। দেখবে সব কিছু আগের মতো হয়ে যাবে। ওই রাজ, আমাকে একটু বুকে নাও না, আমার না খুব কষ্ট হচ্ছে। কথা যখন আমাকে জড়িয়ে ধরতে আসলো, তখনই কথার গালে ঠাস করে একটা চড় বসে দিলাম। চড়টা খুব জোরেই লেগেছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে। থাপ্পড় খেয়ে মুচকে হেসে বলল, জীবন, তুমি হাতে ব্যথা পেয়েছো? আমি আর সহ্য করতে পারছি না। কথাকে টেনে বুকে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ বুকের সাথে জড়িয়ে রেখে ধাক্কা দিয়ে সরে দিলাম। মনে মনে স্থির করলাম কথাকে সারপ্রাইজ দেব, তাই ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিলাম। প্লিজ, আপনি চলে যান। কথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার মন চাচ্ছে কথাকে আবারও বুকের সাথে জড়িয়ে নেই। হঠাৎ একটা নার্স এসে বলল, আপনার স্ত্রী আপনার জ্ঞান না ফেরাতে কাল সারা রাত কাঁদছে। শুধু মোনাজাতে বলেছে আল্লাহ যেন রাজকে সুস্থ করে দেয়। আজ যখন আপনার জ্ঞান ফিরেছে, সে কথা বলতে গিয়ে দেখি তিনি সেন্সলেস হয়ে গেছে। জানেন, আপনি অনেক ভাগ্যবান। এমন একটা স্ত্রী পেয়েছেন যে আপনাকে নিজের থেকে বেশি ভালোবাসে। নার্সকে বলতে চেয়েও কেন জানি বলতে পারলাম না, সাথী আমার স্ত্রী নয়। নার্স কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেল। বুঝতে আর বাকি রইল না সেটা সাথী। নার্সকে সাথীর কাছে নিয়ে যেতে বললাম। নার্স আমাকে হুইল চেয়ারে করে নিয়ে সাথীর বেডরুমে নিয়ে যায়। সাথী বিছানায় শুয়ে আছে, শরীরে স্যালাইন যাচ্ছে। আমি সাথীর মাথার কাছে কপালে হাত রাখলাম। অনেকক্ষণ সাথীর মাথায় হাত বুলিয়ে দিতে সাথী মিটিমিটি করে চোখ খুলল। সাথী চোখ খুলতেই আমার হাতটা তার গালে চেপে ধরে বলল, আমায় ছেড়ে যাবে না তো কখনো? জানো, আমি তোমায় ছাড়া বাঁচবো না রাজ। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এইদিকে কথার দিকে তাকিয়ে দেখি কথা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। চোখ দিয়ে যেন টপ টপ করে মেঘলা আকাশের মতো পানি পড়ছে। জানি না সাথীকে কি বলবো, কিছু বলার ভাষা নেই। শুধুমাত্র বললাম, সারা জীবন বন্ধু হয়ে পাশে থেকো, এর বেশি কিছু না। এমন সময় দেখি কথা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কয়েকদিন পর মোটামুটি সুস্থ অনুভব করলাম। হসপিটাল থেকে ছুটি নিয়ে বাসার দিকে যাচ্ছি। কথা বাসার সামনে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সাথীকে বাসার চাবি দিয়ে বললাম, যাও দরজা খোলো। কথা ঠাস করে সাথীর গালে চড় বসিয়ে দেয়। সাথী ফ্লোরে পড়ে যায়। আপনি কি চান আমার স্বামীকে কেড়ে নিতে? আপনি জানেন না রাজ আমার স্বামী। আমাদের একটা মেয়েও আছে। লজ্জা করে না অন্য একটা পুরুষের সাথে রাত্রি যাপন করতে? শারীরিক চাহিদা কি খুব বেশি? অনেক সহ্য করেছি। আর না, আমি আমার রাজকে ছেড়ে কোথাও যাচ্ছি না। যদি যাই তাহলে আমার লাশ যাবে। সাথীকে ফ্লোর থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে ঠাস করে কথার গালে চড় বসে দিলাম। ছি, আপনার লজ্জা করা উচিত আমাকে স্বামী বলে দাবি করার। আমি এই সপ্তাহের মধ্যে সাথীকে বিয়ে করব। আপনি কেন ওর গায়ে হাত তুললেন? সাথী দাঁড়িয়ে কাঁদছে। কেন মারলাম জানো? যদি জানতে চাও তাহলে আমার জায়গায় দাঁড়াও। তুমি কি জানো, মেয়েরা সব দিতে পারলেও স্বামীর ভাগ দিতে পারে না। প্রয়োজন হলে জীবন দিয়ে দিতে পারে। কথা ফল কাটা ছুরি এনে আমার হাতে দিয়ে বলল, আজকে আমাকে মেনে নিতে হবে, তা না হলে এই ছুরি দিয়ে আমাকে হত্যা করবে। এভাবে কষ্ট পাওয়ার চেয়ে একেবারে শেষ করে দাও। তোমার দুটি পায়ে ধরে বলছি, আমাকে তোমার পায়ের নিচের স্থানে একটু স্থান দাও, নয়তো মেরে ফেলো। তোমার পাশে কাউকে আমি দেখলে আমার কলেজাটা ফেটে যায়। কথা আমার পা দুটো জাপটে ধরে কাঁদছে আর কথাগুলো বলছে। কথাকে পায়ের নিচ থেকে তুলে নিয়ে বললাম, আপনাকে মেনে নেওয়া সম্ভব নয়। আপনি যদি এখান থেকে চলে না যান, তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। কথা আমার কথাটা শুনে বলল, তোমার মরা মুখ দেখার আগে আমার যেন মরণ হয়। কথার এক মুহূর্তও দাঁড়ায়নি। কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে যায়। বাবাই, তুমি আর মমকে কষ্ট দিও না। মমকে কেন মারলে? ক্ষমা করে দাও না। আমি না তোমার মা? তুমি বলছো মায়ের কথা রাখতে হয়। মনে মনে ভাবলাম, অনেক হয়েছে, কথাকে ছাড়া যে আমিও বাঁচব না। সাথীকে সব কিছু বলার পর চোখে পানি ছেড়ে দেয়। হ্যাঁ সূচক জবাব দিয়ে বলল। আমি রাতে কথাকে নিয়ে আসতে তাদের বাসায় যাই। বাসায় ঢুকে আমি দেখি আকাশ কথাদের বাসায় যাচ্ছে। আকাশ কথার বাসায় ঢুকে
বুকের ভিতরটা যেন কেমন করে উঠলো। কথার বাসার দিকে যতই তাকাচ্ছি ততই বুকের ভিতর অজানা কষ্ট এসে বাসা বাঁধছে। এদিকে কথার বাসায় ঢুকতে যা দেখলাম তা আর সহ্য করতে পারলাম না। আকাশ কথার হাতটা ধরে বসে আছে, কথা বলছে। আমি সত্যিই বাঁচবো না, তুমি কিছু একটা করো, আমি আর পারছি না। কেন আমার সাথে এমন করে রাজ? এত অবহেলা সইতে আর পারছি না। এদিকে আকাশ কথার হাতটা আরো শক্ত করে ধরেছে, অন্য হাত দিয়ে মাথা হাত বুলিয়ে দিচ্ছে। আমি এইসব সহ্য করতে পারছি না, কেন জানি কষ্টর বাঁধ ভেঙে যাচ্ছে। আমি কখনো ভাবতে পারিনি আমার ভালোবাসার মানুষ অন্য কারো প্রতি আকৃষ্ট। চোখের পানি যেন বাঁধি মানছে না। শার্টের হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে যখনই বাসা থেকে বের হবো তখনই বাড়ির কাজের মেয়ে আমাকে দেখে ফেলে। আমি তাড়াহুড়া করে কথার বাসা থেকে বের হয়ে যাই। এদিকে কাজের মেয়ে কথাকে গিয়ে বলে, অপামনি, আপনি যে লোকটার ছবি বুকে নিয়ে কাঁদেন সে লোকটা বাসায় এসেছিল। কি যেন মনে করে শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছে বের হয়ে গেল। হোয়াট? তুই কি ঠিক বলছিস? কথা দৌড়ে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে আমি চলে যাচ্ছি। কথা আমার সামনে এসে যখনই দাঁড়ায় তখনই মাথাটা নিচু করে ফেলি, কারণ কথার পাপ মুখটা দেখার জন্য আমার মন চাচ্ছে না। জীবন, তুমি বাসায় চলে যাচ্ছ কেন? কে আপনার জীবন? কেন তুমি? প্লিজ পাপি মুখে আমায় জীবন বলে ডেকো না। তুমি সত্যি একটা থার্ড ক্লাস মেয়ে, আমাকে ক্ষমা করে দিও তোমাদের বাসায় এসে অসময়ে তোমাদের রোমান্টিক মুহূর্ত নষ্ট করে দেওয়ার জন্য। কি বলছো এসব? কিসের রোমান্টিক মুহূর্ত? প্লিজ ড্রামা করবেন না, পথ ছাড়েন। রাইসা আমাকে দেখতে না পেয়ে কাঁদবে। প্লিজ, তুমি আমাকে ভুল বুঝছো। ভালোই তো, নিজের চোখে দেখার জিনিস কেমনে ভুল দেখি। ছি, আপনার লজ্জা করে না এসব করতে? প্লিজ আপনি আমার সামনে থেকে চলে যান, আপনার পাপি মুখটা আর দেখতে মন চাচ্ছে না। প্লিজ, তুমি আমাকে ভুল বুঝছো। কথা ফুলের মতো পবিত্র, প্লিজ বিশ্বাস করো। কিসের বিশ্বাস? রাত 11টায় যার হাত অন্য পুরুষ ধরে রাখে তাকে বিশ্বাস? রাত 11টায় পরপুরুষের হাত শক্ত করে চেপে ধরে বলে আমি আর পারছি না, তাকে বিশ্বাস? যে মেয়ে অন্য একটা পুরুষকে অফিসে সবার সামনে স্বামী হিসেবে পরিচয় দেয়, নিজের স্বামীকে বিনা অপরাধে চরিত্রহীন সাজিয়ে থাপ্পড় মেরে বের করে দেয়, তাকে বিশ্বাস? নাকি মাঝরাতে অন্য পুরুষ যে মহিলার হাত ধরে ভুলিয়ে দেয় তাকে বিশ্বাস? লজ্জা করে না এমন কিছু পরেও ফুলের মতো একটা পবিত্র দাবি করেন? সত্যি বলতে আমি এতটাই অভাগা যে নিজের থেকেও তোমাকে বেশি ভালোবেসে ফেলেছি। শুধু লাঞ্ছনা, অপমান, চরিত্রহীনের খেতা। জানেন, নিজের কলিজা করে রেখেছিলাম আপনাকে, আর আপনি বারবার শুধু ঠিক ঠিক সেই কলিজাতে আঘাত করছেন। খুব কষ্ট হয়। আঘাত পাওয়ার পরেও কলেজের উপরে রাতে আপনার ছবিটা নিয়ে প্রতি রাতে কাঁদি। কি অপরাধ ছিল আমার? গরিব হয়ে আপনার মতো ধনী দুলালিকে ভালোবাসা? আজকের পর থেকে কথা নামটাকে নিজের বুককেই দাফন করে দিতে চাই। আর না, অনেক কষ্ট পেয়েছি, বাকি জীবনটা মেয়েকে নিয়ে কাটিয়ে দিব। আজকে যাওয়ার আগে আর একটা সত্যি কথা বলে যাই, আমি আপনাকে ডিভোর্স দিইনি। আপনি সেদিন ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছিলেন। সেদিন যে পেপারটা দিয়েছেন অনেক কেঁদেছি আমি, কেঁদে কেঁদে ভাসিয়ে দিয়েছি রাইসাকে নিয়ে হাজারো স্বপ্ন। পারেনি ডিভোর্স পেপারে সাইন করতে। আজকে সেই ডিভোর্স পেপার তোমার দেওয়ার প্রথম উপহার ডায়েরি হিসেবে আছে। আজকে সব বলে দিলাম, ক্ষমা করে দিও যদি কোনো কষ্ট দিয়ে থাকি। রাজ, কোথায় যাচ্ছ? যেও না আমায় ছেড়ে। আমি বাঁচবো না তোমার ছাড়া। আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে না। তুমি যখন আমাকে তোমার বাসা থেকে তাড়িয়ে দাও আমার খুব কষ্ট হয়, তাই সোফায় বসে বসে তখন কাঁদি। তখন আকাশে সান্ত্বনা দেয়। সত্যি আকাশের সাথে কোনো কিছু নেই, আকাশকে বন্ধুর চোখে দেখি। জানো, তোমাকে পাওয়ার জন্য অফিসে আকাশকে বর সাজিয়ে নিয়ে যাই। প্লিজ আর এসব শুনতে চাই না আমি। রাজ, আমায় ছেড়ে যেও না, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। ক্ষমা কিসের জন্য চাইছেন? আপনার তো কোনো অপরাধ নেই, আমি চলে যাচ্ছি। হঠাৎ কথা পিছন থেকে এসে দুটি পা জপটে ধরলো। আমি কথাকে পা থেকে তুলে বললাম, জানেন কথা, তোমার যেখানে বসবাস তুমি সেখানে আঘাত করেছ। প্লিজ আর পিছনে এসো না, আমাকে আমার মতো করে থাকতে দাও। কথাকে রেখে আমি সিএনজি নিয়ে বাসায় রওনা দিলাম। চোখ দুটো থেকে এখন অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে। এদিকে কথা রাস্তায় হাঁটু করে বসে কান্না করছে।
কথা, প্লিজ আর কান্না করো না। তোমার চোখের জল যে আমি সহ্য করতে পারছি না। আমি আগে জানলে কখনো তোমার বাসায় আসতাম না। আজ তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই। কথা, আমি তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি। কখনো বলতে পারিনি। ভালোবাসাটাকে সেই ছোটবেলা থেকেই বুকের ভেতর লুকিয়ে রেখেছি। কথা ঠাস করে আকাশের গালে চর বসিয়ে দিয়ে বলতে থাকে। তো লজ্জা করে না আমাকে ভালোবাসার কথা বলতে? তুই জানিস না আমার বর আছে, আমার ফুটফুটে একটা বাচ্চা আছে। এই কথা শুধু রাজের, কথার শরীরের প্রতিটা রক্তকণিকাও রাজের, কথার হৃদয়ের প্রতিটা হৃদস্পন্দনও রাজের নাম বলে। আমি তোকে আর দেখতে চাই না। তুই কোনোদিনও আর আমার সামনে আসবি না। আর কোনোদিন আসব না। কিন্তু আজ তোমায় যে কিছু বলা দরকার, কারণ আমি যে তোমার কষ্ট দেখতে পারি না। আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়। জানো, আজ থেকে 15 বছর আগে স্কুলে পরীক্ষার দিন যখন কাজ দিয়ে আমার হাত কেটে যায়, তখন তুমি ব্যাকুল হয়ে যাও। তোমার স্কুল ড্রেসের বেল দিয়ে আমার হাত বেঁধে দাও। সেদিন থেকেও তোমাকে ভালোবাসি। তখন বুঝতাম না ভালোবাসা কি, শুধু বুঝতাম তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার কষ্ট হয়। জানো, যেদিন বাবা লেখাপড়ার জন্য বিদেশ পাঠিয়ে দেয়, সেদিন খুব কেঁদেছিলাম। নিজেকে বড্ড অসহায় মনে হয়েছিল। বিদেশে 12 বছর কাটিয়ে যখন দেশে ফিরে জানতে পারি তোমার ডিভোর্স হয়েছে, সবকিছু জেনে আমার পৃথিবীটা উল্টাপাল্টা হয়ে যায়। কত শতবার ভেবেছি তোমাকে বলবো ভালোবাসি, সেটা বলতে পারিনি। আর রাজের সম্পর্কে তোমার মতো আমারও খারাপ ধারণা ছিল, তাই অফিসে প্ল্যান করে তোমাকে দেওয়া কষ্টের জবাব দেই। না জেনে ভুল করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দিও। কথা আকাশের মুখে প্ল্যান করার কথা শুনে আকাশকে আরো জোরে কষে থাপ্পড় বসিয়ে দিল। কথা, প্লিজ বিশ্বাস করো, আমি শুধু তোমার হাসি মুখটাই যে দেখতে পারি। তোমাকে না হয় দূর থেকেই তাকিয়ে দেখব, তবুও তুমি সুখে থেকো। আমি যে তোমায় বড্ড বেশি ভালোবাসি, তাই মনে মনে স্থির করে নিয়েছি এ জীবনে আর কাউকে বিয়ে তো দূরের কথা, কাউকে ভালোবাসার আসনেও বসাতে পারবো না। আর তুমি চিন্তা করো না, রাজ ভাইয়ার পা ধরে ক্ষমা চেয়ে নেব, কারণ আমি জানি তুমি রাজকে ছাড়া বাঁচতে পারবে না। তোমায় কথা দিচ্ছি, নিজের জীবন দিয়ে হলেও তোমার আর রাজের মিলন করিয়ে দেব। এ আমার ভালোবাসার কসম। আকাশ গাড়ি নিয়ে বের হলো, পিছন পিছন কথাও। এদিকে আমি বাসায় এসে দেখি রায়সা শুয়ে আছে, সাথে কাপড়টা ঠিক জায়গায় নেই। একবারের জন্য তাকিয়ে চোখটা সরে নিলাম। হঠাৎ করে কারেন্ট চলে যায়। ঘরের ভিতরে মোমবাতি, গ্যাস লাইট খুঁজে পাচ্ছি না। মোমবাতি জ্বালাতে যাব, তখনই কারেন্ট চলে আসে। এমন সময় রায়সা কি যেন মনে করে বাবাই বলে চিৎকার দেয়। আমি একদৌড়ে রায়সার কাছে চলে যাই, সাথী বুকে রায়সা। এদিকে সাথী মিটিমিটি করে হাসছে। সাথীর অসভ্যতমি দেখে খুব রাগ হচ্ছে। কোষে সাথীর করে জল বসিয়ে দেই। এই তুমি মেয়ে না অন্য কিছু? নিজের কাপড় ঠিক করে রাখতে পারো না? আরে স্বামীর স্ত্রীর মধ্যে এক রুমে ইচ্ছাকৃত নিজেরাও করতে পারে না, কাপড় ঠিক করেন। এটা এরকম কাজ করবেন না। অন্যদিকে চেয়ে বললাম কথাগুলো। সাথী কাপড়টা ঠিক করতে করতে বলল, আমি আপনাকে স্বামী হিসেবেই মানি। আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না। আজ যখন আপনি রুমে আসেন, তখনও আপনি চোখের পানি মুছতে মুছতে রুমে এসেছেন। আমি আপনাকে আমার এই বুকে রাখতে চাই, কখনো কষ্ট দিব না। আপনি যা দিবেন তাই খাবো, শুধু রাতে একটু বুকে নিয়ে ঘুমাবেন। আমি আর পারছি না। মা সেদিন মারা যাওয়ার আগে আপনার হাতে তুলে দিয়ে যায়, সেদিন থেকেই আমার মন প্রাণ সব দেহ সব কিছু আপনার তরে কুরবানি দিয়েছি। আপনি একটিবারের মতো আমাকে আপন করে নেন না, যা আমাকে আপনার প্রতি আরও বেশি পাগল করেছে। সত্যি বলতে আমি যা করি আপনাকে স্বামী মনে করেই করি। আর রাইসা আমার মেয়ে, সারা জীবন রাজকন্যার মতো রাইসাকে বুকে আগলে রাখতে চাই। এই অনুরোধটাই আপনার কাছে করি। এই কথা বলে সাথী আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমি সাথীর দিকে তাকিয়ে দেখি সাথী কেমন করে যেন কাঁপছে। জানি কিছু একটা ঘুরতে যাচ্ছে। সাথী আবারও আমাকে কাছে টেনে নিচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, সাথীকে এক ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিলাম। সাথী ছলছল চোখে নিয়ে আমাকে করুণ দৃষ্টিতে তাকালো আমার দিকে। এদিকে রায়সা উঠে বলল, বাবাই, মমকে নিয়ে আসুনি? বাবাই, মম কোথায়? আমি মমকে দেখবো। আমি কিছু বুঝতে পারছি না, দু চোখ বেয়ে পানি পড়ছে। বাবাই, তুমি কাঁদছো কেন?
মম তোমায় নিশ্চয়ই বকা দিয়েছে, তাই না? তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। আমার মম লাগবে না। তুমি আমার মম, তুমি আমার বাবাই। আমি কিছু বলতেও পারছি না, দু চোখ বেয়ে পানি পড়ছে। এদিকে আকাশে গর্জনে বজ্রপাত পড়ছে। সাথীর দিকে তাকিয়ে দেখি সাথীর কপাল কেটে গেছে মেঝেতে পড়ে। চোখ থেকে টপ টপ করে জলও পড়িয়ে পড়ছে। আমি জানি না সাথীকে কি বলে সান্ত্বনা দেব। আমি যে নিঃস্বার্থ, এই হৃদয়ে কথা ছাড়া যে অন্য কাউকে কিভাবে বসাবো আমি। শত কথা বললেও যে এখনো চোখ বন্ধ করলে আমার হৃদয়ের আয়নায় কথার ছবি ভেসে ওঠে। কিন্তু আজ কেন জানি না সাথীর জন্য বড্ড মায়া হচ্ছে। পকেট থেকে রুমালটা বের করে সাথী যে জায়গায় কেটে গেছে ওই জায়গায় ধরতেই অসহায়ভাবে তাকিয়ে আছে। আমায় তুমি দূরে সরিয়ে দিও না। আমি কোথায় যাব বলো তো? আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, কিছুদিন হলো শেষ আশ্রয়ে মাকেও হারিয়ে ফেলেছি। আমি এতটাই হতভাগী, জীবনে কোনোদিন মা পর্যন্ত হতে পারবো না। সেই জন্যই রাইসাকে মেয়ের আদরে বড় করতে চেয়েছি। সেই সুযোগটাও তুমি কেড়ে নিচ্ছ। কেন আল্লাহ, এমন করে কেন? আমি এতিম বলে কি আল্লাহ আমায় কষ্ট দেয়? জানো, রাইসাটা পর্যন্ত এখন আমায় মম ডাকে না। মম ডাকতে বললে বলে আমার মম আছে। রাজ বলো, আমি কিভাবে বাঁচবো তোমাকে আর রাইসাকে ছাড়া? যদি বুকটা ছিঁড়ে তোমাকে দেখাতে পারতাম তাহলে বুঝতে কতটা ভালোবাসি তোমায়। আমার হৃদয়ে তোমার একটা ছবি আঁকা দেখতে পারতে। রাজ, এই মাঝরাতে এই এতিম মেয়েটা তোমার পায়ের নিচে একটু জায়গা চাই, দিবে রাজ? এই কথা বলে সাথী আমার বুকে তাকে চেপটে ধরে। সাথীর হাতটা সরে নিতে দরজায় কে যেন ঠকঠক করে আওয়াজ করছে। মাঝরাতে আবার কে এলো এসব ভাবতে ভাবতেই দরজা খুলে দেখি আকাশ সাহেব দাঁড়িয়ে আছে। স্যার, আপনি এত রাতে গরিবের ঘরে? ভাইয়া, আমাকে স্যার ডেকো না প্লিজ। মনে করো তোমার ছোট ভাই। কি বলছেন স্যার এসব? আমি যদি আপনার ছোট ভাই হতাম তাহলে কি আমাকে স্যার ডাকতেন? ভাইয়া, আমি অনেক অপরাধী। কি বলছেন এসব আপনি? কেন আপনি অপরাধ করবেন? বাদ দেন ওসব, গরিবের ঘরে আসছেন। ভাইয়া, আমি যে অপরাধী আজ আপনাকে যে বলতেই হবে, কারণ অপরাধবোধটা জেগে উঠেছে আজ। নিজেকে আর ক্ষমা করতে পারছি না। জানেন ভাইয়া, আমি কথাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। ধরতে পারেন প্রাইমারি জীবন থেকেই। খুব করে চাইতাম কথা আমার হোক, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাবা লেখাপড়ার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে 12 বছর থেকে দেশে এসে দেখি কথার ডিভোর্স হয়েছে। সব কিছু জেনে মাথায় ওপর দিয়ে যায় আমার। চোখের জল ধরে রাখতে পারিনি। জানেন ভাইয়া, কথাকে বড্ড বেশি ভালোবাসতাম। আমি কখনোই চাইতাম না কথা অন্য কারো হোক। যখন জানতে পারলাম কথার বিয়ে হয়েছিল আপনার সাথে, আর আপনি কথারই অফিসে চাকরি করেন, তখন কথা আমাকে বলে কি করলে আপনি কথাকে ভালোবাসবেন। আমি সুযোগটা কাজে লাগিয়ে সেদিন অফিসের সবার সামনে আপনাকে অপমান করি, লাথি মারি। ভাইয়া, এখন দেখি কথা আমার কাছে নয়, কথা আপনার কাছে সুখে থাকবে। কথার হৃদয় জুড়ে শুধু আপনার বিচরণ। ভাইয়া, আমি আপনার পায়ে পড়ি, কথাকে আর কষ্ট দিয়েন না। কথার কষ্ট যে আমি সহ্য করতে পারি না। কি হলো? আশ্চর্য, তুমি পায়ে পড়েছ কেন? ভাইয়া, যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পা ছাড়ব না। আরে ওঠো ওঠো, যখনই ভাইয়া বলে ডেকেছ তখনই আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। এদিকে কথা আকাশের পিছন পিছন চলে এসেছে। কথা জানলা দিয়ে এসব দেখছে আর চোখ দিয়ে পানি ফেলছে। আকাশ, কি হলো? বুকে আসো। ভাইয়ের স্থান পায়ে নয়, বুকে। হঠাৎ আকাশের ফোনে ক্রিং ক্রিং করে কল বেজে উঠল। ফোন ধরতে বলল, ভাইয়া, আমার বাসায় যেতে হবে, আমি অন্যদিন আসব। আচ্ছা ঠিক আছে। আকাশ চলে গেল। সাথে আস্তে আস্তে আমার হাত দুটো ধরে বলল, তুমি আমায় খুন করে ফেলো, তবু আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি যে বাঁচবো না। তুমি আমায় শিরায় উপশিরায় মিশে গেছো। তুমি আমার হার্ট, প্লিজ তুমি আমায় ছেড়ে যেও না। রাজ, আমায় একটু বুকে নিবে?
কথা দরজার ওপাশ থেকে সাথীর কথাগুলো শুনছে। মনে হচ্ছে কথার কলেজাটার উপরে কেউ যেন ছুরি চালিয়ে দিচ্ছেন। এত কষ্ট হচ্ছে কেন? কি হলো রাজ, নেবে না আমায় বুকে? আমি যে আর পারছি না। সাথী এই কথা বলে যখনই আমাকে জড়িয়ে নেওয়ার জন্য আসলো, ঠিক তখনই দরজায় কে যেন নক করলো। দরজা খুলে তো চমকে গেলাম, কারণ দরজা খোলার সাথে সাথে কথা আমাকে জড়িয়ে ধরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো বেজে গেছে। কথার চোখের পানিতে আমার বুকটা যেন ভেজে যাচ্ছে। আজ কেন জানি না কথাকে সরিয়ে দিতে পারছি না। বুকের ভেতরটা অজানা এক প্রশান্তিতে ভরে যাচ্ছে। হঠাৎ কথার ওসব কথা মনে পড়লো। কথাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। কথা আমার বুক থেকে সরে গিয়ে পায়ে পড়ে গিয়ে বলতে লাগলো, রাজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রাজ, তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা। জানো, আমি চোখ বন্ধও করতে পারি না। তোমার বুকে অন্য কারো জায়গা হওয়ার আগেই যেন এই অবাকি কথার মৃত্যু হয়। কথা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। এদিকে সাথীর দিকে তাকিয়ে দেখি সাথীও কাঁদছে। জানি না এখন আমি কি করব। হে আল্লাহ, আমাকে এমন পরিস্থিতিতে ফেললে। বুকে কষ্টটা চাপা রেখে কথাগুলো বললাম। যে মেয়ের হাত অন্য পুরুষ ধরে তাকে আমি কেমনে গ্রহণ করব? যে মেয়ে তার স্বামীকে কুত্তার চেয়েও নির্মমভাবে অপমান করে তাকে আমি কিভাবে মেনে নেব? যে মেয়ের বাবার জন্য আমি মায়ের আদর, বাবার স্নেহ পাইনি, তাকে কিভাবে ক্ষমা করব? আমি পারবো না। আমি তোমাকে নয়, সাথীকে ভালোবাসি। রাজ, প্লিজ আর বলো না। আমি দম বন্ধ হয়ে মারা যাব। তোমার মুখে অন্য কারোর নাম শুনতে পারি না। কেন বলো এসব আমায়? একটা বারও আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি আমায় নয় ওকে ভালোবাসো। প্লিজ, এইসব কিছু শুনতে চাই না। তুমি বের হয়ে যাও। আমি তোমাকে দেখতে চাই না। কথা কাঁদছে, মন চাচ্ছে কথার কান্নামাখা বুকটা বুকের সাথে ঝরিয়ে নেই। কথাকে রুম থেকে বের করে দিয়ে সাথীকে বললাম, সাথী, আমি তোমাকে এই হৃদয়ে কোনোদিনও জায়গা দিতে পারবো না। আমি কথাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। আমি চাই তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। প্লিজ চুপ করো। আমি মনে প্রাণে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। এই হৃদয়ে আর কাউকে জায়গা দিতে পারবো না। তুমি আমাকে না ভালোবাসলেও তবে রাইসার মা হওয়ার অধিকারটুকু দিও। এটা কোনোদিনই সম্ভব নয়। আচ্ছা, এই গভীর রাতে তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? যদি দেওয়ার হয় দেব। আগে বলো কি? তোমাকে একবার জড়িয়ে ধরতে দিবে? সরি সাথী, এটা সম্ভব না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ে যাও। সাথী পাশের রুমে গিয়ে শুয়ে পড়লো। আমি রাইসাকে বুকে নিতেই আকাশটা যেমন কেমন করে গর্জন করে উঠল। মেয়েটা আমায় ভয়ে গুটুসুটি করে মামা করে আমাকে জড়িয়ে ধরলো। এইদিকে কথা বাইরে দাঁড়িয়ে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে। খুব খুব কষ্ট লাগছে। সাথীকে যে সে সহ্য করতে পারে না রাজের সাথে। কেন যে রাজ বোঝে না? ও আল্লাহ, তুমি জানো না আমি পবিত্র। হঠাৎ ঝুম করে বৃষ্টির সাথে সাথে হালকা হাওয়া বইছে। খুব ভয় লাগছে কথার। মনে পড়ল বৃষ্টির সময় দোয়া করলে নাকি আল্লাহ কবুল করেন। তাই দুহাত আকাশের দিকে তাকিয়ে তুলে বলল, হে আল্লাহ, তুমি নাকি বৃষ্টির সময় দোয়া কবুল করো। হে আল্লাহ, দেখো, ফকিরের বেশে তোমার দরবারে দুখানা হাত তুলে ধরেছি। আল্লাহ, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ নেই। ও আমার দয়াময় আল্লাহ, তুমি তো জানো আমি পবিত্র, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি আমার স্বামীর কাছে চরিত্রহীনা। তুমি তোমার বান্দির সতীত্বের প্রমাণ দাও তোমার গায়েবী মত দ্বারা। ও আল্লাহ, ইসলাম তো শান্তির ধর্ম। বাবার অপরাধের জন্য কোনো মেয়ে শাস্তি পাবে? ও আল্লাহ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এইদিকে হঠাৎ দমকা হাওয়ায় জানলাটা খুলে যায়। রুমের জানলা দিয়ে রুমের ভিতরে পানি আসছে। রাইসার হাতটা আমার উপর থেকে সরিয়ে জানলা লাগাতে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। হঠাৎ বৃষ্টি চমকায়, আর বাকি রইল না যে এটা কথা। রুমে আর থাকতে পারলাম না। তাড়াহুড়া করে দরজা খুলে কথার কাছে যেতে দেখলাম কথা মোনাজাতের কি যেন বলছে। একটু কাছে যেতে শুনলাম, হে আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও। তুমি জানো না আমি যে শুধু আমার স্বামীকে ভালোবাসি।
আমার মেয়েটা আমার দুধটা পর্যন্ত খেতে পারেনি, মেয়েটাকে বুকে নিতে পারিনি, মায়ের মমতা দিতে পারিনি। ও আল্লাহ, আমার মেয়েটার জন্য হলেও রাজের বুকে আমাকে ফিরিয়ে দাও। আমি যে রাজকে ছাড়া বাঁচব না, বড্ড ভালোবাসি রাজকে। তুমি ইয়াতিমকে নাকি খালি হাতে ফেরত দাও না। ও আল্লাহ, আমিও তো ইয়াতিম। আল্লাহ, পৃথিবীতে কোনো বাচ্চা যদি একবার কান্না করে দেয়, তার মা দৌড়ে সন্তানের কাছে আসে। হে দয়াময় আল্লাহ, তুমি তো তোমার বান্দাকে দুনিয়ার মায়ের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। ও আল্লাহ, তুমি আমার স্বামীর বুকে আমাকে ফিরিয়ে দাও। আমি যে পবিত্র, আমি যে রাজকে ভালোবেসে পাওয়ার জন্য আকাশের কথা মতো এসব করেছি, এইসব যেন রাজ বিশ্বাস করে। সত্যিটা যেন আমার স্বামী জানতে পারে যে তার স্ত্রী পুত পবিত্র। ও আমার দয়াময় আল্লাহ, আর কত কাঁদলে তোমার গুনাহগার বান্দির দোয়া কবুল করবে বলো না আল্লাহ। আমি যে আর পারছি না সইতে। আজ আমারই ভুলের জন্য অন্য মেয়ে আমার স্বামীর ঘরে। একটা মেয়ের কাছে এর চেয়ে কষ্টের বিষয় আর কী হতে পারে? ও আল্লাহ, রাজকে আমার জন্য কবুল করে নাও। এই কথা বলে কথা মোনাজাত শেষ করে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। আমি কথার পিছনে দাঁড়িয়ে এসব কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। কথা আমাকে এতটা ভালোবাসে, আর আমি কথাকে না বুঝে এতটা কষ্ট দিয়েছি। কথার সামনে অন্য একটা মেয়ের সঙ্গে এক কড়াই থেকেছি, যদিও বা খারাপ কিছু হয়নি, তবুও একটা মেয়ের কাছে এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। বুকের ভেতরটা চিনচিন ব্যথা করছে, খুব করে মন চাচ্ছে কথাকে বুকে টেনে নিতে। কথাকে আজ কি বলে সান্ত্বনা দেব জানা নেই। কথার পিছন থেকে কথার সামনে গিয়ে হাঁটু করে বসতে কথা চমকে গেল। কিছু বলছে না, আমার দিকে ফেল করে তাকিয়ে আছে। বৃষ্টির ফোঁটার সাথে সাথে কথার চোখের জল এখন যেন ঝরে পড়ছে। এই, তুমি কাঁদছো কেন? কই, কাঁদছি না তো। তুমি বৃষ্টির মাঝে আসছো কেন? জ্বর আসবে তো। ওই, তুমি রুমে। জ্বর আসবে আমার, তোমার কি আসবে না? কথা কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছো না কেন? কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আর বৃষ্টিতে ভিজতে হবে না, বাসায় চলো। আমার যে যাওয়ার মতো জায়গা নেই, কোথায় যাব বলো? জায়গা আছে তো, আসবে। যাবো তো। কবরে? ওই চুপ করবা, আমি কি বলেছি? সেসব কথা আর একবার মুখে আনলে তোকে খুন করব। তাও ভালো, তোমার হাতে মরতে পারবো। রাইসার মা আমার বুকে আসবে। কি বললা তুমি? আবার বলো। রাইসার মম বুকে আসবে তুমি। কথাটা বলতেই গালাটা কেমন করে যেন উঠল। মনে হলো আমার প্রাণটা যেন ফিরে এলো। কথাকে শক্ত করে জড়ে ধরেছি। কথার প্রতিটা শ্বাস নিঃশ্বাস যেন আমাকে কথা বলছে। কথা আবারও শক্ত করে আমায় জড়ে ধরল। এভাবে কিছুক্ষণ জড়ে থাকার পর কথাকে ছাড়িয়ে কথার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিলাম। কথা মাথা নিচু করে আছে। আমাকে ছেড়ে যাবে না তো কখনো? তুমি আমায় আবার ছেড়ে গেলে সত্যি মরে। কথাটা আর শেষ করতে দিলাম না, কথার ঠোঁটটা নিজের দখল করে নিলাম। কথা কিছুক্ষণ পর আমায় ছেড়ে দিয়ে বলল, অসভ্য। সত্যি কি তাই? না, আমার দুষ্টু বলে কথা আবারও জড়িয়ে ধরল। আমার কাছে আজ রাতটা যেন শ্রেষ্ঠ রাত মনে হচ্ছে। অনেকক্ষণ পর কথাকে নিয়ে রুমে প্রবেশ করলাম। রাইসার দিকে তাকিয়ে দেখি রাইসা ঘুমাচ্ছে। কথা তার ব্যাগ থেকে একটা শাড়ি নিয়ে চেঞ্জ করতে গেল। আমি ভেজা কাপড় সেরে কথাকে ডাক দিলাম, এই কথা, রুম থেকে বের হচ্ছ না কেন? এই কথা, কি হলো, বের হচ্ছ না কেন তুমি? এই তো, তুমি দাঁড়াও, আমি শাড়িটা ঠিক মতো পরে নিই। আচ্ছা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বললাম, কি হলো রাইসার আম্মু, শাড়ি পরা হলো না আমার পরে দিতে হবে? তোমার পরিয়ে দিতে হবে। কথা তার কথা শেষ করার আগে চেঞ্জিং রুমের দরজাটা ধাক্কা দিয়ে প্রবেশ করে নিলাম। গিয়ে দেখি কথা এখনো শাড়ির কুচি ধরে আছে। হঠাৎ কথার দিকে তাকিয়ে দেখি কথার লজ্জায় লাল হয়ে গেছে। আমি হাঁটি হাঁটি পায়ে কথার কাছে এগিয়ে যাচ্ছি। কথার একদম কাছে যেতেই কথা তার চোখ দুটো বন্ধ করে এলো। শাড়ির কুচিটা কথার হাত থেকে নিয়ে তার কোমরে গুজে দিতে কারেন্টের শকটের মতো করে কথা আমার হাত ধরে ফেললো। টান দিয়ে কাছে টেনে এলাম। হারিয়ে গেলাম আজ অনেক দিন আগে। এখনো মনে আছে কথার প্রতিদিন সেই বোকামিগুলো। সে এক হাত দিয়ে সব কাজ করলেও পাগলিটা শাড়ির কুচি সবসময় আমার হাত দিয়ে গুজে দিত। এর জন্য তো বলি,
পাগলিটা এত লেট করছে কেন? ওই এত রোমান্টিক হো না। অনেক দিন আমাকে দূরে সরিয়ে রেখেছিলে, আমি সব শোধ নিব। আমি আনরোমান্টিক? কথা আমার নাক টেনে দিয়ে বলল। ওরে আমার গোমরা মুখ রে, তাই বুঝি তুমি আনরোমান্টিক হলে রোমান্টিকতা কি? কমুকে? আচ্ছা, বলতে হবে না। রাইসা একা ঘুমোচ্ছে, চলো রাইসার কাছে। কথা আর আমি রাইসাকে মাঝখানে রেখে শুয়ে পড়লাম। দুজনের বুকে দুজনের ভালোবাসা আগলে রেখেছি। সকালবেলা রাইসার ঘুম ভাঙতেই ঘুম ঘুম চোখে বলে উঠল, বাবাই তুমি লিপস্টিক দিয়েছো? রাইসার কথা শুনে ভেকাচাকা খেয়ে গেলাম। রাইসা মুখ ধরে হাসছে। কেন হাসছে বুঝছি না। হঠাৎ কথার ঘুম ভেঙে যায়। কথা দেখে রাইসার মাঝখানে মুখ লুকিয়ে হাসছে। হাসিটা অনেক সুন্দর লাগছে। কথা রাইসার কপালে চুমু দিতেই বুকে টেনে নিল। মামুনি, তুমি হাসছো কেন ওভাবে? কথা রাইসাকে দেখেই, মম তুমি কখন আসছো বলে কথাকে জড়িয়ে দিল। সত্যি রক্তের টান রক্তেই বুঝতে পারে। রাইসাকে দেখে মনে হচ্ছে কথার বুকে সে মিশে যাচ্ছে। আমি খেয়াল করে দেখলাম কথার চোখের কোণে পানি ঝরছে। এই পানি কষ্টের নয়, এই পূর্ণতা ভালোবাসার জন্য হাস্যকর জলে বেরিয়ে আসছে। মম তুমি আমায় আর ছেড়ে যাবে না তো? জানো আমার না খুব কষ্ট হয় তোমাকে ছাড়া, কিন্তু বাবাইকে বলি না, বাবাই যদি কষ্ট পায়। আচ্ছা মম, তুমি এভাবে প্রতিদিন বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিবে? কি হলো, কাঁদছো কেন? আমি কি তোমায় কষ্ট দিয়েছি মম? না রে মা, কষ্ট দিবি কেন? তুই যে আমার কলিজার টুকরা। বল, তোকে রেখে কোথায় যাব? তোকে আর তোর বাবাইকে রেখে কোথাও যাব না। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমার মামুনি আর তার বাবাইকে রেখে কোথাও যাব না। এটা তোমার। আমার মামুনিটা মমকে পেয়ে কি বাবাইকে ভুলে গেছে? রাইসা কথাকে ছেড়ে দিয়ে বলল, তুমি আরেকবার এমন কথা বললে আমি কিন্তু কাঁদবো। তুমি জানো না তুমি আমার কে? তুমি আমার বাবাই। আমি সবচেয়ে বেশি তোমায় ভালোবাসি, তবে মমকেও ভালোবাসি তোমার মতোই। মম, তুমি অমন করে তাকিয়ে আছো কেন? মম, তুমি লিপস্টিক দিতে পারো? পারি তো। আমার রাজকন্যাটা কি লিপস্টিক দিবে? না মম, আমি দিব না, তুমি বাবাইকে দিয়ে দিবে। দেখো না বাবার কপালে লিপস্টিক, গালে লিপস্টিক, এভাবে কেউ দেয়? পচা দেখায় না বলো? এদিকে রাইসার কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। মন চাচ্ছে আমি পৃথিবীতে নয় অন্য কোনো গ্রহণে চলে আসছি। কি হলো মম, বলো দিয়ে দিবে? আচ্ছা দিয়ে দিব। তোমার না স্কুল আছে, চলো রেডি হতে হবে। মামে চলে গেল। আমি আয়নার সামনে গিয়ে যা দেখলাম তাতে অবাক হয়ে পড়লাম। বুঝতে আর বাকি রইল না এসব কথার কাজ। পাগলিটা সুদ নিয়েছে। আমি ফ্রেশ হয়ে দেখি রাইসা টিভি দেখছে। রাইসাকে তার মমের কথা বলতেই রাইসা বলল মম রান্না করছে। আমি কিচেনে গিয়ে উকি দিতে দেখি কথা রান্না করছে। এটা সুদ নেওয়ার উপযুক্ত সময়। কথাকে পিছন থেকে গিয়ে জোরে ধরলাম। এই কি করছো? কেন, রাতে কি করেছো মনে নাই? যা করেছি ভালোই করেছি, আমার বরকে করছি। গুড পয়েন্ট। আমিও যা করছি আমার বউকে করছি। এই ভালো হবে না কিন্তু। এই কথা বলে কথা যখনই ঘুরতে যাবে তখনই গরম তেলে ছ্যাঁকা আসছে। জ্বলে গেল। এই কোথা লাগছে তোমার? খুব কষ্ট হচ্ছে তোমার? হয়েছে তো। কথার চোখে পানি দেখলাম। চোখের পানি মুছে দিয়ে কথার পিছনে একবার হাত দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলাম। কথা এক বিন্দু নড়ার চেষ্টা করলো না। আমি আস্তে আস্তে কথার কাছে যাচ্ছি। হঠাৎ কথার হরিণীর মধ্যে চোখ জোড়া বন্ধ হয়ে গেল। কথাকে রান্না করে রেখে যখনই রুম থেকে বের হব ঠিক তখনই সাথে হ্যাচকার টান দিয়ে পাশের রুমে নিয়ে দরজা আটকে দেয়। এই সাথী কি করছো এসব? সাথী কিছু বলছে না। দৌড়ে এসে আমাকে জোরে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, এ সাথী ছাড়ো বলছি, এসব ঠিক না, প্লিজ ছাড়ো। সাথী ছাড়ছে না, আরো শক্ত করে জোরে ধরছে আমায়। সাথীকে অনেক কষ্টে ছাড়িয়ে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিলাম ওর গালে। আমার সামনে মাথা নিচু করে কাঁদছে। কি হলো, কাঁদছো কেন? আমাকে আরও মারো, মারতে মারতে শেষ করে দাও, তবুও বলবো তুমি তোমার বুকে অন্য কাউকে নিও না। আমি তোমায় ছাড়া বাঁচবো না রাজ। জানো
কাল রাত থেকে আমার মনে হচ্ছে আমার দেহে প্রাণ নেই, তাই সারা রাত নামাজ পড়ে আল্লাহর দরবারে তোমাকে চেয়েছি। শেষ রাতে কখন যে জায়নামাজে ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে, তাই তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করতে এসে দেখি তুমি অন্যজনের বুকে লেপ্টে আছো। পারিনি সহ্য করতে, মনে হচ্ছিল কে যেন আমার বুকে পাথর চাপিয়ে দিচ্ছে, তাই পাথরের টুকরো দিয়ে গ্লাসে ঢিল ছুঁড়ে গ্লাস ভাঙার শব্দে তুমি কথাকে ছেড়ে দাও। ঠিক তখনই কোথা থেকে যেন বিড়াল বের হয়ে আসে। জানো, ছোটবেলা থেকেই কষ্ট ভোগ করে এসেছি। পাইনি বাবা নামক বট বৃক্ষের ছায়া, পাইনি কারোর ভালোবাসা। বিয়ের পিড়িতে মা হতে পারবো না জেনে বরপক্ষরা বিয়ে ভেঙে দেয়। মায়ের আদরের কষ্টটা ভুলে থাকলেও জনমদুঃখী মাটাও আমাকে তোমার হাতে দিয়ে তার দায়িত্ব শেষ করে। সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলি, নিজের স্বামী হিসেবে তোমাকে মনে জায়গা দেই। এখন যদি আমাকে ছেড়ে যাও তাহলে যে সুসাইড করা ছাড়া আমার কোনো উপায়ও থাকবে না। প্লিজ সাথী, আর বলো না, আমি আর শুনতে পারছি না। জানো সাথী, এক মনে দু জায়গা দেওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা, আমি বিবাহিত, আমার ভালোবাসার কথা। আমি পারবো না তার আমানত থেকে অন্য কাউকে দিতে। আমাকে তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে ভালোবাসার কসম তুমি নিজের ক্ষতি করবে না। আর আমি শুধু তুমি নও, পৃথিবীর কারো বুকেতে সুখী হব না কথার বুক ছাড়া। কথা আমার সম্পদ। এদিকে রায়সা বাবাই ভাই বলে ডাকছে। আমি সাথীর রুম থেকে বের হয়ে রুমে আসতে দেখি কথা খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখতেই কথা টেবিলে বসে হাত ধুয়ে খাবার দিল। আমি খাবার দেওয়ার আগে বলল, আমি তোমাকে খাইয়ে দিই। মাথা নেড়ে হ্যাঁ সুযোগ জবাব দিলাম। কথা আমাকে আর রাইসাকে খাইয়ে দিচ্ছে। আমিও কথা আর রাইসাকে খাইয়েছি। খাওয়া শেষ হলে কথা তার আঁচল দিয়ে মুখ মুছে দিল। কথা খাওয়া শেষ করতে বলল, সাথী না তোমার সাথে থাকে, সে আসলো না। বোন, খাবে না তুমি? আমার খেয়াল ছিল না বোন, তোমাকে রেখেই খেয়ে ফেলেছি। আসো, তুমি খাবে। সাথী চোখের পানি মুছতে মুছতে কথার পিছন পিছন যাচ্ছে। কথা খাবার বেড়ে দিয়ে বলল, বোন, খাও তুমি। সাথীর কাছে আজ কেন জানি কথাকে নিজের বোন বোন মনে হচ্ছে। সাথী খেতে পারছে না। কথা বিষয়টা খেয়াল করে বলল, বোন, আমি তোমাকে খাইয়ে দিয়েছি। কথা সাথীকে খাইয়েছে কেন জানি না, সাথী নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু বেরিয়ে নামছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুরতে বের হলাম। দিনগুলো খুব ভালোই কাটছে। একদিন রাত্রেবেলা শুয়ে আছি। কথা আমার মাথাটা তার বুকে নিয়ে চুলগুলো বিলি কেটে দিচ্ছে। চোখের মধ্যে কিভাবে গভীর ঘুম হয়ে আসলো। হঠাৎ করে মুখে কারো পানি পড়তেই ঘুমটা ভেঙে যায়। কথার দিকে চেয়ে দেখি কলেজের টুকরোটা কাঁদছে। এই রাজকুমারী, তুমি কাঁদছো কেন? কই, কাঁদছি না তো। ওই, কাঁদছো কেন বলো? আমি যে তোমায় অনেক কষ্ট দিয়েছি, সে কথা মনে পড়ছিল। আরে পাগলি, আমিও তো তোমায় কষ্ট দিয়েছি। আচ্ছা, আদর করো, তাহলে কষ্ট কমে যাবে। আদর? সেটা আবার কি করে? কেন বুঝবা না? না তো। কেন, আজ সকালে না রাইসা বলল তার একটা ভাই লাগবে, দুজনে খেলবে। ওই, এখন দুষ্টুমি না। তো কি? কিছু না, ঘুমো। তবে রে, এই কথা বলে কথাকে আপন করে নিলাম। পরের দিন সকালে নাজমুল সাহেব খবর দিল সাথীকে একটা ছেলে পছন্দ করেছে। আমাদের যদি পছন্দ হয় তাহলে পাকাপাকি কথা বলে যাবে। আমি নাজমুল সাহেবকে তাদেরকে আসতে বলে কথাকে বললাম, তুমি সাথীকে রেডি করে রাখবে, ওকে দেখতে আসবে। বিকেলবেলা সাথীকে সাজিয়ে পাত্রপক্ষের সামনে নিয়ে আসলো। পাত্রপক্ষ দেখে মনে হলো সাথীকে পছন্দ হয়েছে। হঠাৎ সাথী চা হাতে দিয়ে সবাইকে দিয়ে বলল। সাথী কয়েকজনকে চা দিয়ে ট্রেটা টেবিলে রেখে জানলা দিয়ে বমি করে দিল। সাথীর অবস্থা দেখে কথা দৌড়ে গেল। সাথী হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সাথীকে নিয়ে হসপিটালে গেলাম। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে বলল, আপনারা মিষ্টি খাওয়ান, আপনাদের ঘরে মেহমান আসতেছে। কথাটা শুনে কথার দুনিয়াটা এলোমেলো হয়ে গেল। তাহলে দারোয়ানের কথাটা কি সত্যি? সাথী আর রাজের মাঝে শারীরিক সম্পর্ক চলতো? না, আমার রাজ কখনো খারাপ কাজ করতে পারে না। কথা এসব ভাবতে ভাবতে কেমন জানি জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি নিশ্চুপ হয়ে হসপিটালের বেঞ্চে বসে বসে ভাবছি, সাথী তো কোনোদিনও মা হবে না।
তাহলে এইসব কিভাবে হলো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এদিকে কথা আস্তে আস্তে সাথীর কেবিনে গিয়ে বসলো। সাথী এখনো ঘুমাচ্ছে। সাথীর মুখখানা আজ কথার কাছে কেমন জানি মায়াবী মায়াবী লাগছে। কথা নিজের অজান্তে সাথীর কপালে হাত রাখতেই সাথী ঘুম থেকে জেগে উঠল। ম্যাডাম আপনি? আমি। ম্যাডাম, ডক্টর কি বলল? আমার বড় কোনো অসুখ হয়েছে? কথা কোনো কথা বলছে না। একজন কুমারী মেয়ে, সে কিভাবে বলবে তুমি মা হতে চলেছ? কথা চুপ করে আছে। কি হলো ম্যাডাম? আমার কি এখন অসুখ হয়েছে যে আমাকে বলা যাবে না? আমার কি ক্যান্সার বা অন্য কিছু হয়েছে? প্লিজ বলেন। এমন সময় নার্স এসে বলল। কি অলক্ষণে কথা বলছেন? আপনি মা হতে যাচ্ছেন? কথাটা বলে নার্স চলে গেলেন। নার্সের মুখের কথাটা শুনে সাথীর মাথায় আকাশ ভেঙে পড়ল। সাথী দু হাত মুখে দিয়ে কাঁদতে লাগলো। কথা কিছু বুঝতে পারছে না সাথীকে কি করে বলবে। এমন সময় সাথী কথার দুপা জাপটে ধরে বলল, আপু, আমাকে বাঁচান। আমি যদি আপনার ছোট বোন হতাম তাহলে আমাকে বাঁচাতেন না? আমি তো জানতাম আমি কোনোদিন মা হতে পারবো না। এটা রাজও জানতো। আর এ কথা ভেবেই রাজ প্রতি রাতে আমার সাথে। কথাটা বলে সাথী কান্না করে দিল। প্লিজ সাথী, চুপ করো। তোমার লজ্জা করে না রাজের নামে মিথ্যা অপবাদ দিতে? তোমার বিপদের দিনে যে মানুষটা আশ্রয় দিয়েছে তার সম্পর্কে এমন বলতে? আপু, জানতাম তুমি বিশ্বাস করবে না। আচ্ছা, আমি একটা অবিবাহিত মেয়ে যদি কোনো ছেলের সাথে থাকি আর মেয়েটা যদি ছেলেটাকে ভালোবাসে, তাহলে এমন কিছু ঘটবে না? আমি বিশ্বাস করি না। আমার রাজ কখনো এমন হতে পারে না। জানতাম তুমিও বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। আমার গর্ভের সন্তানের পিতা হচ্ছে তোমার স্বামী রাজ। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো। কথা আমাকে কোনো কিছু না জানিয়ে সাথীর গর্ভের সন্তানকে পরীক্ষা করলো। ডাক্তার রিপোর্ট দেখে বলল, বাচ্চার ডিএনএ আর রাজের ডিএনএ একই সাথে ম্যাচ করছে। কথা আর কোনো কিছু ভাবতে পারছে না। সব কিছু ভুলে যেয়ে রাজকে নিজের জীবন করে রেখেছিল। আজ সেই রাজই কিনা। ছি, আজ বাসায় দাঁড়ানোর কথাই সত্যি হলো। কি হলো আপা? আমি বলেছিলাম না আমার গর্ভের সন্তান রাজের? আমার গর্ভের সন্তানের কসম, রাজ ছাড়া আমাকে দ্বিতীয় কোনো পুরুষ স্পর্শ করেনি। এখন আমি তোমার ছোট বোন হয়ে বলছি, আমার ছেলেটার জন্ম পরিচয়টুকু তোমার কাছে চাই। একমাত্র তুমিই পারো আপু। তা না হলে আমার সুসাইড করা ছাড়া যে কোনো উপায় নেই। কথা নিজেকে শক্ত করে বলল, রাজ যেহেতু এমন কাজ করেছে সেই দায়ভারও নিবে। তুমি চিন্তা করো না, চলো বাসায় চলো। পরের দিন সাথীকে নিয়ে কথা বাসায় এসে ব্যাগ গোছাতে শুরু করলো। কি হলো, কোথায় যাচ্ছ নাকি? কথা কোনো কথা বলছে না। বলছো না কেন, কোথায় যাচ্ছ? আমাদের বাসায়, যেখানে গেলে এসব দেখতে হবে না। মানে? কিসের মানে করছো? কিছুই জানো না? নিরীহ একটা মেয়ের এত বড় ক্ষতি করলে তুমি একটাবার ভেবেও দেখলে না আমার কথা, রাইসার কথা? কেমনে পারলে? কথা প্লিজ চুপ করো। তুমি আমায় ভুল বুঝছো। তোমার গায়ে ছুঁয়ে প্রমিস করছি আমি এসব কিছুই করিনি। খবরদার, ওই পাপ হাতে আমার গা স্পর্শ করো না। তুমি একটা ভণ্ড প্রতারক। সাথী, তুমি সত্যিটা বলে দাও। হ্যাঁ, তুমি যা যা করেছো সব বলে দিয়েছি আপুকে। তুমি তো বলেছো মা হতে পারবো না। জন্ম নিয়ন্ত্রণ পিল নিতে হবে না, কিন্তু আল্লাহ এ করলো। তোর লজ্জা করে না? কিভাবে মিথ্যা বলোস? আবারও যখন সাথীকে চর মারতে যাব এমন সময় কথা আমার হাতটা ধরে ফেললো। রাজ, জানো কাউকে থাপ্পড় দিয়ে সত্যকে চাপা রাখা যায় না। সত্য প্রকাশ পাবেই। প্লিজ কথা স্টপ, আর বলো না। পৃথিবীতে কেউ আমাকে বিশ্বাস করলো না। আমি তোমাকে ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস করবে, কিন্তু তুমিও আজ আমাকে অবিশ্বাস করছো। জানো রাজ, তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তাই হয়তো আমার চোখ দুটো অন্ধ ছিল, কিন্তু সাথীর মেডিকেল রিপোর্টে স্পষ্ট লেখা আছে সাথীর গর্ভের সন্তানের বাবা তুমি। হঠাৎ সাথী তার রুম থেকে কিছু ছবি এনে কথার হাতে দিল। কথা আর কোনো কথা না বলে ছবিগুলো আমার হাতে দিয়ে চলে যাচ্ছে। ছবিগুলোতে আমি এর সাথে অন্তরঙ্গভাবে আছি। ছবিগুলো দেখে আমার মাথা জানি কেমন ঘুরছে, চোখ দুটো জলে ঝাপসা হয়ে পড়ছে। সাথী কেমন করে এটা করতে পারলো?
হঠাৎ রাইসা গিয়ে কথার শাড়ি ধরে টেনে ধরে বলল, যেও না বাবাইকে ছেড়ে, বাবাই কাঁদবে। কথা হাঁটু করে বসে রাইসাকে কোলে নিয়ে বলল, মামুনি তোমার বাবাই পচা, তুমি আমার সাথে থাকবে? তুমি চুপ করবে, আমার বাবাই পচা না, আমার বাবা অনেক ভালো। তোমার বাবাইকে বলো তোমার বাবাই কেমন। কথার মুখে এমন কথা শুনে চমকে উঠলাম। এতটুকু মেয়েকে কি বোঝাতে যাচ্ছে কথা, এসব ভাবতে ভাবতে রাইসা বলে উঠল, বাবাই, মম বললো তুমি নাকি পচা। সত্যি বাবাই, তুমি কি পচা? রাইসার মুখে এমন কথা শুনে হু হু করে কেঁদে দিলাম। বাবাই তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না। মম, শুনে নাও, আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। তুমি কাঁদবে না বাবাই। রাইসা, মা আমার সাথে যাবে না? মম, তুমি যেও না, তুমি চলে গেলে বাবার রাতে কাঁদবে। তুমি যেও না মম, যেও না। আর তুমি চলে গেলেও বাবাইকে রেখে আমিও কোথাও যাব না। কথার ভিতরটা পড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাস্তবতাকে যে মেনে নিতে হবে। পিছন ফিরে তাকালে তো চলবে না। কথা চোখের পানি মুছে বাসায় এসে পড়ল। এদিকে সাথীর দিকে তাকিয়ে দেখি সাথী করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি এমন করে যেন তাকিয়ে আছে? কি চান আপনি? আপনাকে? লজ্জা করে না ওই পাপি মুখে এমন কথা বলতে? আমি তোর মুখ দেখতে চাই না। এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবি। যদি না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। এমন কথা বলো না। তুমি যখন বলছো চলেই যাব, তবে যাওয়ার আগে তোমার পাটা একটু ছুঁয়ে যেতে চাই। সাথে যখনই আমার পাশ হয়ে সালাম করবে তখনই পাটা শুনে নিলাম। স্পষ্ট দেখতে পেলাম সাথীর চোখে পানি, কিন্তু আজ কাল লাগানিটা যে চোখের পানি আমার যে অসহ্য লাগছে। সাথী চলে গেল। রাইসাকে বুকে নিয়ে কাঁদছি। আমার সবকিছু নতুন করে গড়ে ওঠার আগে কালবৈশাখী ঝড়ে সবকিছু ভেঙে গেল। এদিকে কথা বাসা আসার খবর শুনে আকাশ কথার কাছে দৌড়ে যায়। আকাশ কথার কাছে বাসায় এসে দেখে বেলকনিতে কথা দাঁড়িয়ে আছে। আকাশ কথার কাছে গিয়ে সবটা শুনে বলল, জানিস, কথা হয়তো তোর কোথাও ভুল হচ্ছে। কথার হাতে থাকা ছবি আর রিপোর্ট আকাশকে দেখিয়ে দিয়ে কেঁদে দিল। কথার সাথে সাথে আকাশও কাঁদছে। এই প্লিজ কান্না করিস না, আমি তোর চোখের জল সহ্য করতে পারি না। আমি যে তোকে ভালোবাসি, তোর মুখে হাসি ফোটানোর জন্য এই নিজের জীবনও দিয়ে দিতে পারি। প্লিজ তুই কান্না করিস না। আকাশ নিজের রুমালটা বের করে কথার চোখ মুছে দিল। কথা, আজ তোকে একটা কথা বলি। জানিস তো, তোর বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন। আমার বাবা মরে যাওয়ার আগেও বলেছিল তোকে বিয়ে করতে, কিন্তু তুই তো রাজকে বিয়ে করে নিলি। আমি চাই তোকে বিয়ে করতে। প্রমিস, তোকে কখনো কষ্ট দেব না। তোর ভালোবাসতে হবে না, আর তোর কষ্ট আমি দেখতে পারবো না। তোর কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়। ঠাস করে কথা আকাশে গেলে চর বসিয়ে দেয়। তোর কি মনে হয় তুই ভালোবাসলেই তোকে বিয়ে করতে হবে? আমার তো বিয়ে হয়ে গেছে। জানি না, তবে তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই তোকে বিয়ে করে সুখে রাখতে চাই। তোকে ছাড়া আমি বাঁচব না। এমন সময় কথার ড্রাইভার এসে বলল, ম্যাডাম, সামনে শুক্রবার রাজভাইয়ার বিয়ে, আপনাকে যেতে বলেছে। কথাটা শুনে কথার বুকটা ফেটে ওঠে। সামনে বসে থাকা আকাশকে বলে, আমি তোমায় বিয়ে করব সামনে শুক্রবারে। আকাশ কথার মুখে এমন কথা শুনে নিজের অজান্তে কেঁদে ফেলল। কি হলো, কাঁদছিস কেন? কই না তো, ই তো আমার আনন্দের অশ্রু। যা, এবার বাসায় যা, আমি ফ্রেশ হব। আকাশ চলে গেল। কথা রাজের কথা ভাবতে লাগলো। তার রাজ এমন হতে পারে না, আর আজ যদি সত্যি সে বিয়ে করে তাহলে আমি বাঁচব না। তাই আকাশকে বিয়ে করার পর সেদিন সে সুইসাইড করবে। যদি রাজ বিয়ে ভাঙতে আসে, রাজ যদি আমায় ভালোবাসে, তাহলে সে আমার বিয়ের কথা শুনে অবশ্যই আসবে। কথার খুব কষ্ট হচ্ছে, মন চাচ্ছে রাজকে সব বলে দিতে। সে পারছে না, সে এখন সহ্য করতেও পারছে না। সন্ধ্যার ঠিক প্রায় ঘনিয়ে আসে। ফ্রেশ হয়ে পুরোটার সময় স্মৃতিগুলো ভাবতে লাগলো। এইদিকে আমি রাইসাকে নিয়ে শুয়েছি। রাইসা মা বলতে বলতে কিছুক্ষণ কান্না করে আমার বুকে ঘুমিয়ে গেল। রাইসা ঘুমিয়ে যেতে রাইসাকে সরিয়ে আলমারি থেকে কাচের ফ্রেমের বাঁধা কথার ছবিটা বের করে চাদর আলোতে কথাকে দেখতে লাগলাম। কথার ছবিটাতে চুমু দিতে জোরে ধরে বললাম, তুমি না বলেছিলে আমায় কখনো ছেড়ে যাবে না, তবে কেন আবারও ভুল বুঝে চলে গেলে? জানিস
আমার না খুব কষ্ট হয় তোকে ছাড়া। কেন বুঝিস না তুই? আমি যে তোকে ভালোবাসি। কি হলো, কথা বলছিস না কেন? তুইও তো আমার সাথে কথা বলবি না। এই বলে ছবিটাকে নিয়ে বুকে শক্ত করে জোরে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ রায়সা উঠে বলল, বাবাই, তুমি এভাবে কাঁদছো কেন? কই রে মা, কাঁদছি না তো। না না, তুমি কাঁদছো বাবাই, তুমি কেঁদো না। বাবাই, মমের কথা মনে পড়ছে। আসো, তোমার মাথায় হাত বুলিয়ে দেই, তুমি ঘুমাও। তুমি কিন্তু একদম কাঁদবে না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি ঘুমাও বাবা। রায়সার কথাগুলো ঠিক হৃদয়ে এসে লাগছে। রায়সাকে বুকে শক্ত করে জড়ে ধরলাম আর বললাম, আমি আর কাঁদবো না। আমার মা আছে না, আমার মা যে কাঁদলে কষ্ট হবে। আমি তোমার মা হই? তুমি তো আমার মা হও। আমার মা যে আমাকে কাঁদতে দিত না, তুমিও তো আমাকে কাঁদতে দাও না। আচ্ছা বাবা, আমাকে বুকে নাও। রায়সাকে বুকে নিয়ে কপালে চুমু দিতেই, মাথায় হাত বুলে দিতেই কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে বুঝতে আর বাকি রইল না এটা কথার গাড়ি। গাড়ির দৃষ্টিতে পলকভাবে তাকিয়ে আছি। এমন সময় কথা আমার প্রিয় নীল শাড়িটা পরে গাড়ি থেকে বের হলো। কথাকে আজ খুব সুন্দর লাগছে। মনের মাঝে বসন্তের ঢেউ বয়ে যাচ্ছে। কথা আমার দিকে এগিয়ে আসছে। আমার হার্টবিট ব্যতিক্রমভাবে বেড়ে যাচ্ছে। কথা আমার কাছে আসতেই পিছন থেকে একটা কার্ড বের করে আমার হাতে ধরে দিল। সামনের শুক্রবার আমার বিয়ে, আসলে খুশি হব। কথার বিয়ের কথাটা শুনে পৃথিবীটা কেমন জানি ঘুরতে লাগলো। কথাটা নিজের কলেজে এসে আঘাত করলো। সোজা দাঁড়িয়ে থাকতে আর পারছি না। মনে হচ্ছে ছোট বাচ্চারা যেমন ভালোভাবে চিৎকার দিয়ে কাটতে পারে। কি হলো, কার্ডটা খুলে দেখো, দেখো তো আমার সাথে কেমন মানিয়েছে। কথার দেওয়া কার্ডগুলো দেখি আকাশ আর কথার ছবি। বুঝতে আর বাকি রইল না কথা আকাশকে বিয়ে করছে। মন চাচ্ছে কথাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলি, আমায় তুমি ছেড়ে যেও না, আমি তোমায় ছাড়া বাঁচবো না। আপনি অবশ্যই আসবেন কিন্তু। আমি আর কিছু বললাম না। কথা আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়েছে। আচ্ছা যাও, আকাশ হয়তো ওয়েট করছে। কথা আমার দিকে ছলছল করে তাকিয়ে আছে। কথা চলে যাচ্ছে। পলকহীনভাবে কথার যাওয়ার দিকে তাকিয়ে আছি। যখন গাড়িতে উঠবে তখনই ঠিক রাইসা কোথা থেকে গিয়ে কথার আঁচল ধরে টান দিয়ে বলল, মম, তুমি কোথায় চলে যাচ্ছ? আমাকে আর বাবাইকে তোমার সাথে নেবে না? রাইসার কথা শুনে কথা পিছনে ফিরে তাকালো। কথা পিছনে ফিরে দেখলো রাইসা তার শাড়ির আঁচল ধরে টেনে আছে আর তোতা পাখির মতো এক এক করে কথা বলে যাচ্ছে। কথা হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, চলো মামুনি আমার সাথে, তোমাকে অনেক খেলনা দিব, তোমাকে নিয়ে ঘুরতে যাব, তোমাকে রেখে কোথাও যাব না। সত্যি মামুনি, তুমি আমাকে খেলনা দিবে? আচ্ছা মামুনি, তুমি কি আমাকে আমার বাবার চেয়েও ভালো খেলনা এনে দিতে পারবে? জানি পারবে না। জানো, আমি যখন বাবাকে ঘোড়া সাজতে বলি, আমার বাবাই তখন আমার জন্য ঘোড়া সাজে। আমি নাকি বাবার রাজকন্যা। আমি যখন বাবার পিঠে উঠি, তখন বাবা ঘোড়ার মতো টকবক টকবক করে। আচ্ছা মামুনি, আমি যখন কাঁদি তখন তোমার দেওয়া খেলনাও কি আমার সাথে কাঁদবে? জানো, আমার বাবা আমার কষ্টে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমি কেমনে করে যাই বাবাকে রেখে? আমি চলে গেলে আমার বাবার মাথায় কে হাত বুলিয়ে দিবে? আমার বাবাই কান্না করলে আর কে তার কান্না থামাবে? তুমি চলে যাও। আমার বাবাকে যেদিন তোমার সাথে নিবে সেদিন তোমার সাথে দিব। কথা কিছু না বলে রাইসাকে বুকে শক্ত করে জড়ে নিল। রাইসার মাঝে আর রাজের স্পর্শ অনুভব করছে। রাজের গায়ের গন্ধ যেমন রাইসার সুরে লেগে আছে। কথার চোখ দিয়ে অবরত পানি পড়তেই লাগলো। মম, তুমিও বাবার মতো কাঁদো? কেঁদো না মামুনি। বাবাই, এদিকে আসো তো। আমি কথার দিকে তাকিয়ে আছি। কি হলো বাবাই, আসো না। কথার সামনে দাঁড়াতে মন চাচ্ছে না। কি মুখে দাঁড়াবো? কথা তো আমাকে ভুলে অন্য কাউকে নিয়ে বিভোর। খুব কষ্ট হচ্ছে। চাই না এত কষ্ট প্রকাশ করতে। তাই কথা আর রাইসার সামনে যাওয়ার আগে চোখ দুটো মুছে নিলাম। রাইসার কাছে যাওয়ার সাথে সাথে বলল, বাবাই, মম কি তোমার সাথে রাগ করেছে? মম তোমাকে না নিয়ে চলে যেতে যাচ্ছে? আমি মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দিলাম। আচ্ছা বাবাই, তোমার হাতে ওটা কি? রাইসার কথা শুনে চমকে উঠলাম। কি হলো বাবাই, বলো, কিসের কার্ড? রাইসার কথা শুনে চোখের জল আর ধরে রাখতে পারলাম না।
কি হলো বাবাই? এটা কিসের কার্ড বলো? মামুনি, এটা বিয়ের কার্ড। সত্যি? বাবাই বিয়ে? মামুনি, তুমি কিন্তু আমাকে আর বাবাইকে নিয়ে যাবে, কেমন? নিবে তো? আচ্ছা মামুনি, কার বিয়ের কার্ডটা? কথায় বলার কোনো কথা বলছি না, কথা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি রাইসাকে বললাম, চলো মামুনি, স্কুলে যাবে। যাবই তো, তার আগে বলো কার বিয়ে? আমি বিয়েতে যাব, নৃত্য দিব। বলো না কার বিয়ে? তোমার মমের বিয়ে। সত্যি? মামুনি বিয়ে? আমি জানতাম মামুনি আর রাগ করে থাকতে পারবে না। কি মজা! আমি বাবাই আর মমের বিয়ে খাবো। দেখি কার্ডটা। রাইসা কার্ডটা খুলতেই দেখে কথার সাথে অন্য একটা ছেলের ছবি। বাবাই, মমের ছবির সাথে শয়তান বেড়ার ছবি কেন? চুপ মামুনি, শয়তান বলে না, তোমার মমের সাথে ওই আঙ্কেলটার বিয়ে। রাজ প্লিজ চুপ করো। রাইসা আমার মুখে কথার বিয়ে আকাশের সাথে হবে কথাটা শুনে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো, কাঁদতে কাঁদতে বলল, বাবাই, তুমি ওনাকে বলো তো চলে যেতে। আমি ওনাকে দেখতে চাই না। বাবাই, আমি কারো বিয়ের দাওয়াত খাবো না। তুমিও যেও না। কোথায় কার্ডটা দাও তো। রাইসা আমার হাত থেকে কার্ডটা নিয়ে কথার হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনার দাওয়াত আপনি খান যান, আমাদের খেতে হবে না। মম, তুমি এই অসভ্যতার ছবি নিয়ে আর কাঁদবে না। আমার মম আপনি না, আমার মম সাথী। আপনি চলে যান বলে দিলাম। আমাকে টানতে টানতে রুমে নিয়ে যাচ্ছে। রাইসার কথাগুলো শুনে কথার খুব কষ্ট হচ্ছে। কথা হাঁটু করে মাটিতে বসে চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে বলল, মারে, তোর অশুভ মাটা যে এখনও তার বাবাকেই ভালোবাসে। তোর বাবা যে তোর মায়ের প্রতিটা শ্বাস প্রশ্বাসে। তোর বাবা যদি আজ বিয়ের কার্ড দেখে, আমার গালে একটা চড় বসিয়ে দিয়ে আমাকে বুকে টেনে নিত, তাহলে সব ভুলে যেতাম। জানিস মা, তুই বড় হলে বুঝবি তোর মা নিজের চোখে দেখা জিনিস কিভাবে অবিশ্বাস করে। এক মেয়ের জীবন বাঁচাতে, তার গর্ভের সন্তানকে বাঁচাতে নিজেকে কোরবানি দিয়েছে। কথা বাসা আসার পর বারবার রাইসার কথাগুলো কানে বাজছে। কীভাবে ভুলে থাকবে রাজকে? রাইসা আর রাজের জীবন তো অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। যে জীবনে রাজকে পাবো না, সে জীবন রাখবো না। রাজ যদি আমায় সত্যিই ভালোবাসে, তাহলে বিয়ে ভাগতে অবশ্যই আসবে। সে সাথীকে বিয়ে করবে না। এই জন্যই রাজার সাথীর বিয়ের দিন আমার আর আকাশের বিয়ে ফিক্সড করেছি। এদিকে দেখতে দেখতে শুক্রবার এসে গেল। আজকের এই রাতটা পেরোলেই শুক্রবার। কথার ঘুম আসছে না, বারবার রাজের ছবিগুলো ভেসে উঠছে চোখের সামনে। এসব ভাবতে ভাবতে কখন যে দু চোখ বন্ধ করছে খেয়ালই করেনি। স্বপ্নে দেখে রাজ কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কথার স্বপ্নের মাঝে চিৎকার দিয়ে উঠল। ঘুম ভেঙতে দেখে দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু তার মনে কেমন যেন লাগছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঘরের দিকে তাকিয়ে দেখে ভোর 5টা বাজে। এত সকালে কে আবার আসলো? কথার মনে মনে রাজ নিশ্চয়ই এসেছে। এসব ভাবতে ভাবতে দরজাটা খুলে, দরজা খুললেই দেখে সাথী। তুমি আসছো কেন? আর কি চাও? আপনার নাকি আজ বিয়ে? কেন? কোনো সমস্যা? আজ তো তোমারও বিয়ে। মানে আমার বিয়ে কার সাথে? কেন? রাজের সাথে। না আপু, রাজ ভাইয়া আমাকে তার বাসা থেকে আপনি আসার পরপরই বের করে দেয়। আপু, আপনি এই বিয়ে করবেন না। রাজ ভাইয়া আপনাকে সত্যিই ভালোবাসে। এই কথা বলে সাথী কথার দুপার জপটে ধরে বলল, আপু, আমাকে মাফ করে দেন। আপনাদের পবিত্র ভালোবাসা ভাঙার জন্য আমাকে রাজ ভাইয়া কিচ্ছু করেনি। আমি আপনাদের সাথে রাজ ভাইয়ার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার স্বামীকে বাঁচানোর এই একটি মাত্র পথ খোলা ছিল। আমার স্বামী আইসিইউতে যখন ঠিকমতো চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনতেছিল, তখন আমার এই অভিনয় ছাড়া কোনো উপায় ছিল না। কি বলছো এসব? তাহলে রাজ আর তোমার যে পিক দেখলাম? আপু, পিকগুলো সব এডিট করা। রাজকে পানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বাকিটা এডিট করে করা হয়েছে। ছি, তুমি মেয়ে হয়ে কি করে পারলে আরেকটা মেয়ের ক্ষতি করতে? তুমি না আমায় বোন ডেকেছিলে? আপু, কি করব? আমার সবুজকে যে আমার বাঁচাতেই হতো।
ওকে ছাড়া যে আমি নিজেকে কল্পনাও করতে পারি না। ও যে আমার স্পন্দন। কথা সাদিকে পা থেকে তুলে বুকে টেনে নিল। আপু, তোমাকে এত কষ্ট দেওয়ার পরও তুমি বুকে টেনে নিলে? হুম, তুমি যেদিন থেকে বোন ডেকেছ সেদিন থেকেই বোনের আসনটা তোমাকে দিয়েছি। আচ্ছা সাথী, তোমাকে কি অভিনয় করতে বলেছে? আপু, হয়তো বিশ্বাস করবেন না, আমাকে এসব কিছু করিয়েছে আকাশ। হোয়াট? আকাশ মানে? হ্যাঁ আপু, আকাশই এসব কিছুর মূলে। তোমার স্বামী অসুস্থ, আকাশ সব কিছুর মূলে। আমি কিছু বুঝছি না, আমাকে বুঝিয়ে বলবে? শুনেন তাহলে আপু, সবুজ আর আমি কাকাতো ভাই বোন। ছোটবেলায় সবুজের মা মারা যায়, প্রাইমারিতে উঠে চাচাও মারা যায়। মা মারা যাওয়ায় বাবা সবুজকে আমাদের বাসায় নিয়ে আসে। ছোটবেলা থেকেই সবুজ আর আমি একসাথে স্কুলে যেতাম, দুজন যেখানে যেতাম একসাথেই যেতাম। বলতে পারেন এই শৈশব থেকেই দুজন দুজনকে ভালোবাসতাম। একসাথে নৌকা করে শাপলা ফুল তুলে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে দিনগুলো খুব সুন্দর যাচ্ছিল। ক্লাস 10-এ ওঠার পর হঠাৎ আমার বাবা প্যারালাইজড হয়ে যায়। সজীব তখন লেখাপড়া ছেড়ে কাজে লেগে যায়। সজীবের টাকায় আমাদের সংসার চলতো। সজীবের অনেক বড় স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে অনেক বড় হব। এই জন্য এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। সবুজ আমাকে তার মায়ের রাখা বালা বিক্রি করে দেয়। সবুজ যখন আমাকে ঢাকার গাড়িতে তুলে দিতে চায়, বাসস্ট্যান্ডের সবার সামনে সবুজকে সেদিন জড়িয়ে ধরেছিলাম। এদিকে অনার্সের সেকেন্ড ইয়ারে সবুজ না চাইতেই মায়ের জোড়াজড়িতে সবুজ আমাকে বিয়ে করে। সবুজ মাকে নিয়ে ঢাকায় এসে পড়ে। ওই সারাদিন গাড়ি চালাতো আর আমি মন দিয়ে পড়তাম। আমাদের সংসারটা ছিল পরম সুখের, কিন্তু এই সুখ বেশি দিন টিকলো না। সেদিনটার কথা আমার আজও মনে পড়ে। দিনটি ছিল মঙ্গলবার, আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। তাই সবুজ বলেছে সকাল সকাল গাড়ি গ্যারেজে জমা দিয়ে চলে আসবে। কিন্তু রাত যখন 8টা, তখনও সবুজ বাড়ি ফিরছিল না। খুব চিন্তা হচ্ছিল, বারবার ফোন দিয়েও ফোনটা বন্ধ পাওয়া যাচ্ছিল। হঠাৎ হাতে থাকা ফোনটা তার চেনা সুরে বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি সবুজের ফোন। খপ করে ফোনটা ধরেই বললাম, কই তুমি? ঠিক আছো তো? কখন আসবে তুমি? তুমি জানো না তোমার জন্য আমার কত টেনশন হয়। একদমই কথাগুলো বলে ফেললাম। হঠাৎ ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ বলে উঠল, আপু, যার ফোন আজ বিকেলে সে অ্যাক্সিডেন্ট করেছে, ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালে 28 নাম্বার কেবিনে রয়েছে, আপনি আসুন। লোকটি ফোনটা রেখে দেওয়ার সাথে সাথেই আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমার সব কিছু মুহূর্তে উলট পালট হয়ে গেল। হসপিটালে গিয়ে দেখি সবুজের অবস্থা ভালো না। ডাক্তার বলল সবুজকে আইসিইউতে রাখা লাগবে, অনেক খরচ। আমি কোনো উপায় না পেয়ে ডাক্তারের পায়ে পড়ে যাই। কিন্তু সেদিন ডাক্তারের মন গলেনি। ডাক্তার চলে গেল। পেছন থেকে কারোর হাতে স্পর্শে নিজের মাথায় অনুভব করি। পেছন ঘুরে তাকাতেই একটা লোক বলল, আপনার স্বামীর সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার যদি আমি বহন করি, তবে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। আপনি বলেন কি কাজ? আমার স্বামীকে বাঁচাতে আমি সব রকম কাজ করতে রাজি, প্লিজ। বেশি কিছু না, একটা ছেলের সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করতে হবে। আমি যতটুকু জানি সে ছেলে আপনাকে স্পর্শ পর্যন্ত করবে না। তারপর লোকটির পরিচয় জানতে পারলাম, তিনি আকাশ চৌধুরী। আকাশ চৌধুরী আপনার অফিসে চাকরি নেওয়া থেকে শুরু করে রাজকে হসপিটালে খুনের চক্রান্ত পর্যন্ত সেই করে। সেদিন আমি ইচ্ছে করেই হসপিটাল থেকে বের হয়ে নার্সকে ফোন দিয়ে রুম থেকে বের করে নিয়ে আসি। এই সুযোগে আকাশ সাহেব মুখোশ পরে রাজের অক্সিজেন মাস্ক খুলে দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনি রাজকে দেখতে যান। জানেন, সেদিন অনেক প্রার্থনা করেছিলাম যেন রাজের কিচ্ছু না হয়। সত্যি রাজ ভাইয়া মহান একটা মানুষ। আমার স্বামীকে বাঁচানোর জন্য এছাড়া যে কোনো উপায় ছিল না আমার মা এসবের সবই জানতো। প্রথমে মা না করলেও পরে সবুজকে বাঁচাতে আমার মা মরার আগে আমাকে আকাশের কথা মতো রাজের হাতে তুলে দেয়। এছাড়া আমি প্রতিদিন নামাজে মনোজাতে আমার স্বামীকেই চাইতাম আল্লাহ যেন
তাকে সুস্থ করে দেয়। মাঝে মাঝে অভিনয় করে রাজকে শোনানোর জন্য মোনাজাতে রাজের কথা বলতাম, যেন রাজ বুঝতে পারে তাকে অনেক ভালোবাসি। কিন্তু আমার কথা বিশ্বাস করো আপু, আমার প্রতিটা রক্তকণিকায় সবুজের নাম লেখা। সবুজের জন্য আমি কাজ কেন, আমার নিজের জীবনও দিতে পারি। আপু, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি আমার স্বামীকে বাঁচানোর জন্যই করেছি। রাজকে আমি ভালোবাসতাম বাহ্যিকভাবে প্রেমিক হিসেবে হলেও মন থেকে নিজের বন্ধুর মতো মনে করতাম। রাজ ভাইয়া শুধু তোমাকেই ভালোবাসে, তার মনে শুধু তুমিই আছো, অন্য কেউ নেই। তুমি সত্যি অনেক ভাগ্যবতী যে তোমার ভালোবাসার মানুষ তোমার স্বামী, অন্য কারোর প্রতি আকৃষ্ট নয়। জানো আপু, সবুজ এখন সম্পূর্ণ সুস্থ, হসপিটাল থেকে রিলিজ দিয়েছে। ওকে আমি সব বলেছি। সবুজ তোমাকে সব বলে দিতে বলেছে। যদি আকাশ আমাদের মেরেও ফেলে তবুও চাই তুমি আর রাজ ভাইয়া সুখী হও। কথা গাড়ি বের করে সরাসরি আকাশদের বাড়িতে চলে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6টা বাজে। এখনও মনে হয় কেউ ঘুম থেকে ওঠেনি। কথা বাসায় ঢুকে আকাশের রুমে অট্টহাসিতে আওয়াজ শুনতে পেল। দেখছো বাবা, আমি বলেছিলাম না, রাজকন্যা আর রাজত্ব দুটাই আমার হবে। ঠিক তেমনটিই হলো। কথাকে বিয়ে করতে পারলেই 1000 কোটি টাকার মালিক। কতদিনের প্ল্যান সাকসেস হতে যাচ্ছে। কত কি সুন্দর একটা মাল, মনে হচ্ছে বাগানে রাখা লাল গোলাপ। সবই ঠিক আছে যদি ওই রাজ কোনো ঝামেলা করে। রাজ ঝামেলা করবে তো কিভাবে করবে? রাজ তো হাসপাতালে। রাজের বাবাকে যেমন কথার বাবা তোমার বুদ্ধিমতো গাড়ি ধাক্কা দিয়ে মেরেছে, তেমনি তোমার ছেলে এই আকাশও রাজকে পরপারে পাঠানোর ব্যবস্থা করেছে। রাজের ভাগ্য ভালো, মেয়ে নিয়ে এখনও কবরে যায়নি। কাল সন্ধ্যায় রাইসাকে নিয়ে কথার বাড়ি যাওয়ার সময় গাড়িকে আমার ভাড়া ট্রাক ধাক্কা দেয়। এতে করে ড্রাইভার মারা গেলেই ঘটনাস্থলে রাজ আর ছোট বাচ্চাটা বেঁচে যায়, তবে অবস্থা মরার মতোই। আর না মরবে হাসপাতালেই মরার ব্যবস্থা করব। কথা এসব শুনে আর ঠিক থাকতে পারছে না। রাজের কিছু হয়ে গেলে তো সে কি করবে? চোখ দিয়ে অবরিত পানি পড়ছে। মন চাচ্ছে শয়তানটাকে নিজ রাতে খুন করি। হঠাৎ সাথী মেসেজ পাঠালো, আপু, রাজভাইয়া শেখ মুজিব হসপিটালে আছে। কথা আর কোনো কিছু না ভেবে হসপিটালে চলে যায়। কথা হসপিটালে যাওয়ার সাথে সাথেই সাথীর সাথে দাঁড়ানো একটা ছেলেকে দেখতে পায়। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি সবুজ, সাথী আমার স্ত্রী। সাথীর ব্যবহারের জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন, এজন্য সাথীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আরে না, আমি কিছু মনে করিনি। এছাড়া সাথীর জায়গায় আমি হলেও তাই করতাম। সাথী আমার ছোট বোনের মতো। আচ্ছা সাথী, রাজ আর রাইসা কোথায়? আপু, রাজের অবস্থা ভালো না। অন্যদিকে রাইসা কিছুটা সুস্থ। রাইসাকে রাজ বাঁচাতে গিয়ে আরও গুরুতর আহত হয়ে গেছে। কথা কাঁপা কাঁপা গলায় বলল, রাজ কোথায়? আপু, তুমি আমার সাথে আসো। কথা সাথীর সাথে যাচ্ছে। সাথী রাজের কেবিন নিয়ে দেখিয়ে দেয়। ওই যে আপনার রাজ। কথা ধীর গতিতে রাজের কাছে যাচ্ছে। বুকের ভিতরটা যেন কেমন করছে। কথা রাজের কাছে যেতেই রাজের সামনে রাজকন্যাটা চুপটি করে শুয়ে আছে। কথা নিজের অজান্তে রাইসার কপালে হাত দিতে রাইসার ঘুম থেকে উঠে যায়। রাইসা কথাকে দেখে চমকে উঠল। তোমার না আজ বিয়ে, কেন আসছো হসপিটালে? ও বদ দেখাতে আসছো? তোমার বদ দেখবো না, তুমি চলে যাও। আমার বাবার কাছে এসো না, দেখতো না বাবা ঘুমাচ্ছে। মামুনি, আমার বুকে আসো। কে আপনার মামনি? আমার মামনি তো শুয়ে আছে। মানে? আমার বাবাই আর মম একটাই। কথা আর কিছু বলতে পারছে না। তার বিয়ের কার্ড থেকে রাইসার মনে তার প্রতি বিরূপ প্রভাব পড়েছে। মামুনি, তোমার বাবাইকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার বুকে আসো। আমার বুকটা কেমন যেন করছে। না না না, তুমি চলে যাও প্লিজ। তোমার জন্য বাবা কত কেঁদেছে, তুমি বোঝা। তোমার জন্য আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, বাবাইকে তুমি কাঁদিয়েছ। আমার বাবা আমাকে এত এত ভালোবাসতো। বাবা কখন কাঁদতো জানো? না, তুমি বলো। আচ্ছা শোনো, শুনে কিন্তু চলে যাবা। বাবাই তোমার সাথে কথা বলতে দেখলে রাগ করে কাঁদবে। তুমি জানো আমি বাবার মা। বাবা বলেছে, ও তোমাকে তো বলাই হয়নি, আমি যখন বাবার বুকে ঘুমিয়ে যেতাম আবার সজাগ পেতাম মাঝরাতে, তখন বাবাকে দেখতাম বাবার বুকের উপর একটা ছবি রেখে কথা বলতো। আমি ঘুমের মতো শুয়ে থাকতাম,
কিছুক্ষণ পর বাবা যখন তোমার ছবিটা বুকের সাথে জড়িয়ে কাঁদতো, তখন আমিও জোর করে কেঁদে দিতাম। বাবাই তখন আমাকে বুকে নিয়ে কাঁদতো। জানো, বাবাই তোমাকে অনেক ভালোবাসতো, আমিও বাসি। তুমি বোঝো না, বাবাইকে কষ্ট দাও, সাথে আমাকেও। আচ্ছা বলো তো, আমার বাবাই দেখতে কি পচা? না না, তোমার বাবা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর। তাহলে বুঝি সুন্দর মানুষকে কষ্ট দিতে হয়? আচ্ছা মম, আমি কি দেখতে পচা? রাইসার কথা শুনে কথা নিজেকে স্থির রাখতে পারল না, বুকের সাথে জড়িয়ে নিল। রাইসার অভিমান থাকলেও তার মমকে সে সরানোর বিন্দুমাত্র চেষ্টা করছে না, আরও শক্ত করে কথাকে জড়িয়ে ধরেছে, কথাও শক্ত করে জড়িয়ে ধরেছে আর বলছে, মম, ও মম, তুমি বাবাইকে ছেড়ে যেও না। জানো মম, বৃহস্পতিবার বিকেলবেলা বাবাই হুট করে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি বাবাইকে বলি, চলো বাবাই, মমকে বলি মম যেন তোমাকে ছেড়ে না যায়। বাবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন সন্ধ্যাবেলা যখন তোমার বাসাতে আসার জন্য গাড়িতে করে রওনা দেয়, হঠাৎ বড় একটা ট্রাক এসে গাড়িতে ধাক্কা দেয়। বাবা আমার বুকের সাথে জড়িয়ে নেয়, তারপর আর কিছু মনে নেই। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎ নার্স এসে বলল, এভাবে কথা বললে রোগীর ক্ষতি হবে। আমি কিছু না বলেই নার্সকে বললাম, ডক্টর কোথায়? নার্স ডক্টরকে দেখিয়ে দিলেন। কোন রাজ? কাল ট্রাক অ্যাক্সিডেন্টে আসছে। ও, পেশেন্টের অবস্থা বেশি ভালো না, বিশেষ অবজারভেশনে রাখতে হবে। মাথায় অনেক আঘাত পেয়েছে, প্রচুর ব্লাড গিয়েছে, আর অনেক টাকার প্রয়োজন। কত টাকার প্রয়োজন? 5-6 লাখ তো লাগবেই। এমন সময় নার্স এসে বলল, স্যার, 122 কেবিনের রুগীটা কেমন যেন করছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। কথা এমন সময় তবে এই কার্ডটা বের করে দিয়ে বলল, আমি এই শহরের সবচেয়ে বড় কোম্পানি কথা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, আর যে 122 নম্বর কেবিনে আছে সে আমার স্বামী। আর লাখ কেন, কত কোটি টাকা লাগে আমি দিব, কিন্তু আমার স্বামীর কিছু হলে আপনাকে আমি ছাড়বো না। ডক্টর কথার পরিচয় পেয়ে অনেকটা থমকে যায়। ডক্টর আসিফ নার্সকে তাড়াতাড়ি ডেকে বলে অপারেশন রেডি করতে। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। ডাক্তার আসিফ অপারেশন রেডি করে মেডিকেল বোর্ডে বসলো, কয়েকজন বড় বড় ডাক্তার নিয়ে অপারেশন রেডি করলো। রাজকে নিয়ে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। রাজের অপারেশন চলছে, অন্যদিকে কথা অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে, মনে মনে আল্লাহকে ডাকছে। প্রায় 2 ঘন্টা পর ডক্টর আসিফ অপারেশন থিয়েটার থেকে বেরোলো। বের হতে কথা জিজ্ঞাসা করলো, ডক্টর, আমার স্বামীর কি অবস্থা? আমাদের যতটুকু চেষ্টা করার কথা ততটুকু করেছি, বাকিটা আল্লাহর হাতে। মাথার চোটটা অনেক বড়, অনেক বেশি ব্লাড গিয়েছে, জানি না কি হবে। আল্লাহ ডাকেন, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না। অন্যদিকে আকাশ সাহেব বিয়ের জন্য রেডি হচ্ছে, কতদিনের প্ল্যান আজ সফল হচ্ছে। এমন কথা ভাবতে ভাবতেই কেমন যেন খুশি খুশি লাগছে। এমন সময় মাথাটা কেমন করে যেন ঘুরে উঠল। আকাশ তার বাবাকে ডাক দিয়ে ফ্লোরে পড়ে গেল। আকাশের বাবা ছেলেকে এমন অবস্থা দেখে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেল। আকাশ সাহেবকে দেখে ডাক্তার কিছু টেস্ট দিল। টেস্টগুলো চেক করার পর ডাক্তার আকাশকে কিছু প্রশ্ন করলো এবং জানতে পারলো আকাশের ছোটবেলায় লন্ডনে থাকতেই ডাক্তার পুরোপুরি শিওর হয়ে গেল রোগটা লন্ডন থেকে সে বাঁধিয়ে এসেছে। শোনেন, আপনার ছেলে HIV পজিটিভ, রোগটা অনেকদিন ধরে বয়ে বেড়াচ্ছে, বাট লাস্ট স্টেজে এসে প্রক্রিয়া দেখাতে শুরু করেছে। ডাক্তার নার্স ডাক্তার দেখতেই ডাক্তারের কেবিনে আকাশের বাবা স্ট্রোক করে মারা যায়। এদিকে আকাশ যখন জানতে পারে তার বাবা মারা গিয়েছে, আকাশ অনেকটা ভেঙে পড়ে। যখন সে জানতে পারে তার মরণব্যাধি রোগ হয়েছে, সে তখন পুরোপুরি পৃথিবীটা উল্টে যায়। চোখের সামনে ভেসে ওঠে লন্ডনের ক্লাবে প্রতিদিন ড্রেস চেঞ্জ করার মতো মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করার কথা। চোখের থেকে অনিচ্ছয় সম্পর্ক ফুটিয়ে পড়ে। সারা জীবনে যে টাকা পিছনে ছুটেছে সেই টাকায় আজ তাকে বাঁচাতে পারবে না। আজ আকাশকে প্রাণের চেয়ে আকাশকে খুব বলতে ইচ্ছে হচ্ছে, সত্যি আল্লাহ তোমার বিচার ঠিক, এসব আমার কর্মের ফল। খুব করে আকাশের আজ মন চাচ্ছে আগে যদি রাজ আর কথার পায়ে ধরতে ক্ষমা চেয়ে নিতে পারত, তাহলে মরেও শান্তি পেত। হসপিটালের বেডে শুয়ে শুয়ে এসব ভাবতে লাগলো। এদিকে
18 ঘন্টা হয়ে গেল, এখনো রাজের জ্ঞান ফেরেনি। ডক্টর, রাজের যে এখনো জ্ঞান ফিরছে না। ম্যাডাম, আমাদের যতটুকু চেষ্টা করার করেছি। হতে পারে পেশেন্টকে বিদেশে পাঠাতে হবে। আমি সিঙ্গাপুরের রোগীর সব ডিটেলস ফ্যাক্স করেছি, তার রেজাল্ট আজকে জানানোর কথা। ডক্টর প্লিজ, যা করা লাগে করুন, তবু আমার স্বামীকে বাঁচান। ঘণ্টাখানেক পর সিঙ্গাপুর থেকে খবর আসে রোগীকে নিয়ে যাওয়ার পারমিশন দিয়েছে। কথা রাজকে এবং রাইসাকে নিয়ে সিঙ্গাপুরে চলে যায়। সিঙ্গাপুরে রাজের অনেক অপারেশন হয়। ডাক্তার যখন অপারেশন থিয়েটার থেকে নিয়ে যায়, এদিকে ডাক্তার মন অপারেশন থিয়েটারের আগেই কথাকে দেখে থেমে যায়। আপু, আপনি এখানে কেন? আপু, এর আগেও রাজের চিকিৎসা আল্লাহ তাআলা আমার হাতেই করিয়েছে, এবারও তাই। যাই হোক, রাজের সব রিপোর্ট দেখলাম। আপনি এক কাজ করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। আন্টি, আমার বাবাই যেন কষ্ট না পায়, মনে রেখো। আচ্ছা, তুমি আল্লাহকে বলো যেন আল্লাহ তোমার বাবাকে কষ্ট না দেয়। আচ্ছা, তুমি যাও। ডাক্তার মন অপারেশন থিয়েটার থেকে দীর্ঘ 2 ঘন্টা পর বের হয়। কথা ডাক্তারকে দেখেই বলল, আপু, আমার রাজের কি অবস্থা? আমাদের কাজ আমরা করেছি, বাকিটা আল্লাহর হাতে। কথাটা বলতে মনের চোখে অজানা কারণে পানি চলে আসে। কথা বুঝতে আর বাকি রইল না, রাজের অবস্থা ভালো না। এদিকে রাজের অবস্থাও ভালো না। ডাক্তার মন তার কেবিনে বসে চিন্তা করছে। এমন সময় তার সহকারী অধ্যাপক বলল, ম্যাম, রোগীর বাঁচার চান্স 40% থাকার সত্ত্বেও কেন অযথা অপারেশন করলেন? ধরতে গেলে রোগীর যে অবস্থা, এতে করে নিশ্চিত মৃত্যু। হ্যাঁ মিস্টার ফিলিপস, এটা আমিও জানি। তারপরও অপারেশনটা আমি করেছি। ছোট বাচ্চাটা দেখছো না, সে বাচ্চা এবং তাদের শাশ্বত প্রেমের কথা ভেবে। যখন অপারেশনের 10 ঘন্টা পর হয়ে যায়, রাজারা জ্ঞান ফিরছে না, তখন ডাক্তার মন কথাকে বলল, আপু, 24 ঘন্টার মাঝে জ্ঞান না ফিরলে আর বাঁচানো যাবে না। রাইসা কথার কোলে নিশ্চুপ হয়ে বসে আছে। রাইসার মাথায় মন হাত বুলিয়ে দিয়ে বলল, মামুনি, বাচ্চাদের দোয়া আল্লাহ কবুল করে। তুমি তোমার আল্লাহকে বলো তোমার বাবাকে যেন সুস্থ করে দেয়। মন চলে গেল। কথা সুন্দরভাবে অজু করে নেয়। কথার সাথে সাথে রাইসাও অজু করে নেয় মার মতো করে। কথা অজু সেজে কমন রুমে এক কোণায় নামাজে দাঁড়িয়ে যায়। সাথে সাথে ছোট রাইসা মামুনিও দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে কথা 2 হাত ধরে আকাশের দিকে তাড়িয়ে আল্লাহকে বলে, হে আল্লাহ, তোমার দরবারে ফকিরের বেশে 2 হাত তুলে ধরছি। কথা চেয়ে দেখে কথার সাথে সাথে ছোট্ট 2খানা হাত রাইসাও তুলে ধরেছে। কথার চোখ থেকে টপ করে সাথে সাথেই 2 ফোঁটা অশ্রু জায়নামাজে পড়ে যায়। ও আল্লাহ, দেখো তোমার মাসুম বান্দাটাও তার বাবার জন্য ছোট্ট 2খানা হাত তুলে ধরেছে। সে তো কোনো পাপ করেনি, নিষ্পাপ শিশু তোমার প্রতি অগাধ বিশ্বাস নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। তুমি পারবে ছোট চোখের অশ্রু সহ্য করতে? হো আমার আল্লাহ, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে। হো আমার রহমান, কিন্তু তুমি ছাড়া যে আমার কেউ নেই, কার কাছে চাইব? ফকিরে এক জায়গায় ভিক্ষা না পেলে অন্য জায়গায় যাই, কিন্তু আমার যে তুমি ছাড়া আর কারো কাছে যাওয়ার জায়গা নেই। তুমি দুনিয়ার একটা মাত্র ফকিরকেও খালি হাতে ফেরত দিতে নিষেধ করেছো। হো মাবুদ, তুমি কিভাবে তোমার বান্দির হাতটা খালি হাতে ফেরাবে? তুমি না রহমান, তুমি না রাহিম, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। এইদিকে ছোট রাইসাও ঠিকমতো কথা বলতে পারে না, ঠিকমতো কারো কাছে চাইতেও পারে না। কিন্তু আজ সমস্ত শক্তি দিয়ে আল্লাহ তাআলার কাছে ছোট রাইসা 2 হাত তুলে বলছে, আল্লাহ, তুমি কোথায় থাকো? দেখো আল্লাহ, তোমার কাছে আমি কিভাবে হাত পেতেছি। আমি তোমার কাছে চকলেট চাই না, আমি তোমার কাছে আইসক্রিমও চাই না, চাই আমার বাবাইকে। দিবে না তুমি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি জানো না ছোটদের কাঁদতে হয় না, কিন্তু আমি কাঁদছি। তুমি না ভালো, মা বলেছে তোমাকে বললে বাবাইকে সুস্থ করে দিবে। ও আল্লাহ, আমি বাবার বুকে যাব, তুমি বাবাইকে ভালো করে দাও না। দেখো আমি কাঁদছি, দেখো ফকিরেরা এভাবে হাত পাতে না, আমি তোমার কাছে পেতেছি। ছোটদের খালি হাতে ফেরত দেয় না, তুমি আমার বাবাইকে সুস্থ করে দিবে। আমি জানি তোমার অনেক দয়া, তোমার দয়ার বদলেতে বাবাইকে সুস্থ করে দাও। এদিকে কথা মোনাজাত শেষ করে
সাথে সাথে রাইসাও শেষ করে। মোনাজাত শেষ করার পর কথা রাজের কেবিনের সামনে যেতে ডাক্তার মন বের হচ্ছে। আপু, রাজের কি অবস্থা? ডাক্তার মন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি আপু, ভেতরে যান, বাকিটা বলতে পারবো না। ডক্টরের কথা শুনে বুকের ভিতরটা কেমন করে ছ্যাঁত করে ওঠে। না, এ হতে পারে না। কথা দৌড়ে গিয়ে রাজকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি আমায় ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে ছাড়া কেমনে বাঁচবো। হঠাৎ কথার কানে কে যেন কামড় দিয়ে বলে, কিরে পাগলি, কি করে ভাবলি তোকে একা রেখে চলে যাব? বড্ড বেশি ভালোবাসি তোকে। আমার জ্ঞান ফেরাতে ডাক্তার মনকে বলি, তোমাকে যেন এরকমভাবে বলে। যা দুষ্টু। আর কিছু বলতে পারলো না কথা। আমার বুকে মাথাটা রেখে চোখের জল ছেড়ে দিচ্ছে। কি হলো মামুনি, বাবাই না অসুস্থ? কথা লজ্জা পেয়ে উঠে পড়ে। এমন সময় আমি রাইসার দিকে দুখানা হাত বাড়িয়ে দেই। রাইসা এক দৌড়ে আমার বুকে চড়ে আসে। রাইসা আমার কপালে চুমু দিয়ে বলে, বাবাই, আমাকে রেখে তুমি কোথাও যাবে না তো? প্রমিস করো। আচ্ছা, প্রমিস করলাম। এমন সময় ডাক্তার মন এসে বলে, আপু, আজকে স্বয়ং আল্লাহ তাআলা রাজের হায়াত দান করেছে। তা না হলে মৃত্যু যেখানে নিশ্চিত, সেখান থেকেও রাজ বেঁচে ফিরেছে। আর আপু, তোমার প্রতি অনুরোধ রইল, তোমার স্বামীকে নিরাপদে রেখো। কথা হসপিটালে কয়েকদিন থেকে রাজকে নিয়ে দেশে ফিরে আসে। দেশে ফিরে জানতে পারে আকাশ মারা গিয়েছে, একটা মরণভেদী রোগী। কথা মনে মনে বলল, নিশ্চয়ই আল্লাহর সর্বোত্তম বিচারকারী। এদিকে আমি এখন পুরোপুরি সুস্থ। একদিন সকালবেলা কথা ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেওয়ার সময় দরজা লক করতে ভুলে যায়। আমি ওয়াশরুমের দরজা ধাক্কা দিতেই চোখটা বন্ধ করে ফেলি। কথা এক করে চিৎকার মারবে এটা ভাবছেন তো? না, কথা দরজা লাগিয়ে দিয়ে বলে, শাড়িটা পরতে পারছি না, পরিয়ে দাও। কথাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। যখন শাড়ির কুচিটা কথার কোমরে গুজে দেব, ঠিক তখনই বলল, আজ যে আমাদের 8ম বিবাহ বার্ষিকী, তুমি জানো? আমি মনে মনে ভাবলাম, আল্লাহ জানে। এখন যদি বলি মনে নাই, কপালে শনি আছে। তাই কথাকে কোলে করে নিয়ে রুমে চলে গেলাম। নিজের হাতে কথার গলায় একটা সোনার নেকলেস পরে দিলাম। তারপর রাইসা আর কথাকে নিয়ে ঘুরতে বেরোলাম। রাত্রেবেলা কথা আমার কানের কাছে এনে মুখ টেনে বলল, আমাদের বিবাহ বার্ষিকীতে তোমার কাছে একটা জিনিস চাইব, দিবে? কথা সম্পূর্ণ কথাটা শেষ করার আগে কথা ঠোঁট লাগিয়ে দিয়ে বললাম, তোমার কাব্যকে চাই। কথাকে ছাড়িয়ে নিয়ে বললাম, যা দুষ্টু, বলার আগেই বুঝে ফেলে। বুঝবই তো, রাইসার একটা হয়ে দরকার, কাব্যকে তো আনা লাগবে। এই কথা বলে কথাকে আপন করে নিলাম। সমাপ্ত। হ্যালো ভিউয়ার্স, তো গল্পটি কেমন হয়েছে আমি জানি না। আমি আপনাদের সামনে কীভাবে প্রেজেন্ট করতে পেরেছি সেটাও জানি না, যদিও এটা আমার ফার্স্ট টাইম। তবে সবাই দোয়া করবেন যেন আগামীতে এর থেকেও ভালোভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এখন থেকে এরকম গল্প নিয়মিত আসবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আর ভালোবাসার মানুষটাকেও ভালো রাখবেন। ধন্যবাদ।